আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের এই পর্বটি শেষ হয়ে গেলে আমাদের কিন্তু হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসের যতটি পর্ব ছিল সবগুলো পর্বের ক্লাস কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। আমরা এই পুরো বইতে চেষ্টা করেছি তোমাদের সাথে খুবই সাবলীলভাবে, খুবই সচ্ছলভাবে যতটা সম্ভব তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে উপস্থাপন করা। তার কারণ আমাদের যে আলাদা করে এমসিকিউ বইটা বের হচ্ছে, আমরা এই এমসিকিউ বইতে এমন সকল বহু নির্বাচনী প্রশ্নগুলোই অন্তর্ভুক্ত করেছি যেই প্রশ্নগুলো থেকে তুমি তোমার এসএসসি পরীক্ষাতে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। তো এই কমন পাওয়ার নিশ্চয়তা থেকে আসলে আমাদেরকে যেমন বইয়ের প্রশ্নগুলো যেমন ভালোভাবে পড়তে হবে, নিয়মগুলো যেমন ভালোভাবে শিখতে হবে, ঠিক একইভাবে ক্লাসের লেকচারের যেই কথাগুলো ছিল ওই লেকচারটাও কিন্তু তোমাকে খুবই ভালোভাবে অনুসরণ করতে হবে। তোমরা এই পুরো হিসাব বিজ্ঞানে যতগুলো ক্লাস পেয়েছো, আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, সবগুলো ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করে থাকো, সবগুলো লেকচার যদি তোমরা বুঝে থাকো, তাহলে হিসাব বিজ্ঞানে তোমরা পরীক্ষার হলে 30-এ 30 নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ। এই ব্যাপারে আসলে কোনো অনিশ্চয়তা নেই। আমরা আজকে একদম আমাদের এই বইয়ের শেষ টাইপ, হিসাব বিজ্ঞানের একদম শেষ টাইপ, টাইপ 6 দশম অধ্যায়ের জন্য গাণিতিক সমস্যাবলী আমরা আলোচনা করব। আমাদের এই সিরিয়ালে 103 থেকে 166, তার মানে অলমোস্ট 63 বা 64টা প্রশ্ন আমাদের রয়েছে শুধুমাত্র গাণিতিক সমস্যার জন্য। ছোট ছোট অঙ্ক আমরা আলোচনা করব, বিশেষভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করব। কিছুটা বড় হয়ে যাবে এই পর্বটা, বাট পর্বটা বড় হয়ে গেল এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে, কারণ তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, যত ধরনের গাণিতিক সমস্যার প্রশ্ন দশম অধ্যায় থেকে আসবে এর মধ্য থেকেই আসবে, এর বাইরে কিন্তু আসবে না। আমাদের এসএসসি পরীক্ষায় 30 নম্বরের যে এমসিকিউ প্রশ্ন থাকে, ওই 30 নম্বরের মধ্যে 5 থেকে 7 নম্বর থাকে হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা থেকে, অর্থাৎ ম্যাথ থেকে থাকে হচ্ছে অলমোস্ট আমাদের 5 থেকে 7টা প্রশ্ন। তো এই 5 থেকে 7টা প্রশ্নের মধ্যে তুমি 2টা প্রশ্ন আশা করা যায় তুমি এই চ্যাপ্টার 10 থেকে তুমি পাবা। তো ওই 2টা প্রশ্ন কমন পাওয়ার জন্যই আসলে আমাদের এতগুলো প্রশ্ন আলোচনা করা, এতগুলো প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা আর কি। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাচ্ছি। আমাদের 103 এবং 104 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বলা হয়েছে হাসান ট্রেডার্সের 2024 সালের 31শে ডিসেম্বর কতিপয় হিসাবের উদ্ধৃত নিম্নরূপ ছিল। বলা আছে যন্ত্রপাতি 50,000 টাকা, দালান কোঠা 1 লক্ষ টাকা, নগদ 40,000 টাকা, বেতন 20,000 টাকা, প্রাপ্ত সুদ 30,000 টাকা, আয়কর 1 লক্ষ টাকা, মূলধন দেওয়া আছে 2 লক্ষ টাকা। আমাকে বলেছে হাসান ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত। আচ্ছা, মোট সম্পদের পরিমাণ কত এটা বের করার জন্য কোনগুলো সম্পদ এইটা আমাদেরকে জানতে হবে। দেখো, যন্ত্রপাতি 50,000 টাকা, এটা আমাদের জন্য একটা সম্পদ, 50,000 টাকা। এরপরে দালান কোটা 1 লক্ষ টাকা, এটা আমাদের জন্য একটা সম্পদ, 1 লক্ষ টাকা। তারপরে দেখো এখানে আমাদের নগদ দেওয়া আছে, নগদ দেওয়া আছে হচ্ছে আমাদের 40,000 টাকা, এটাও কিন্তু কি আমাদের জন্য একটা সম্পদ, তাই না? বেতন একটা ব্যয়, প্রাপ্য সুদ একটা আয়, আয়কর একটা উত্তোলন, মূলধন তো মূলধনই। তাহলে আমরা যদি এই 3টা যোগ করে দেই, 50,000 আর 1 লক্ষ যোগ করলে 1,50,000 যোগ 40,000 যোগ করলে আসবে হচ্ছে 1,90,000 টাকা। আসবে কত? 1,90,000 টাকা। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, মোট সম্পদের পরিমাণ 1,90,000 টাকা। এরপরে দেখো আমাকে 104 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে হাসান ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, মালিকানা সত্ত্ব বের করার সবচেয়ে মজার সূত্র হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। আমি যদি এই কয়েকটা জিনিস যোগ বিয়োগ করতে পারি, আমার কিন্তু কি বের হয়ে যাবে, আমাদের কিন্তু এইখানে মালিকানা সত্ত্বের পরিমাণ বের হয়ে যাবে। আমাদের প্রশ্নে দেখো মূলধন দেওয়া রয়েছে 2 লক্ষ টাকা, তাহলে আমরা মূলধনের পাশে লিখি 1 2 3 4 5, 2 লক্ষ টাকা। আয়ের পরিমাণ দেওয়া আছে, দেখো এই যে প্রাপ্ত সুদ
30,000 টাকা, তাহলে এটা একটা আয়। 1 2 3 4, 30,000 টাকা। ব্যয়ের মধ্যে দেখো আমাদের এখানে বেতন দেওয়া আছে কত? বেতন দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 20,000 টাকা, এটা আমাদের জন্য একটা ব্যয়। এরপরে দেখো আমাদের আয়কর দেওয়া আছে 10,000 টাকা, এটা কিন্তু আমাদের জন্য কাইন্ড অফ একটা উত্তোলন। তো এটারও আমরা কি করে দিব? এটারও কিন্তু আমরা বাদ দিয়ে দিব, তাই না? এখন আমরা যদি এইগুলোকে যোগ বিয়োগ করি তাহলে দেখা যায় আমাদের এখানে থাকে কত? থাকে হচ্ছে এখানে 30,000, বাদ দিতে হবে 30,000, থাকতেছে হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে আমাদের হাসান ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ায় কত? মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ায় 2 লক্ষ টাকা। কিভাবে? আমরা মূলধনের সাথে আয়ের পরিমাণ 30,000 টাকা যোগ করেছি, তাহলে আমাদের এখানে আসে কত? 2,30,000। ব্যয়ের পরিমাণ বাদ দিয়েছি 20,000, তাহলে 2,10,000। তারপরে উত্তোলন বাদ দিয়েছি 10,000, তাহলে 10,000 টাকা বাদ দিলে থাকে কত? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। এর পরের প্রশ্নটায় চলে যাব ভাইয়া। 105 ও 106 নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হচ্ছে। বলা আছে মোট মুনাফা 70,000 টাকা, বেতন 10,000 টাকা, ভাড়া 5,000 টাকা, প্রাপ্ত কমিশন। প্রাপ্ত কমিশন এখানে বলা আছে হচ্ছে তোমার কত? প্রাপ্ত কমিশন বলা আছে 1,000 টাকা, ঋণপত্রের সুদ 500 টাকা, মূলধন বলা আছে এখানে 2 লক্ষ টাকা। প্রশ্নে বলেছে পরিচালন মুনাফার পরিমাণ কত? আমরা সবাই জানি আমরা যদি মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয় বাদ দেই তাহলে আমাদের বের হয়ে যাবে পরিচালন মুনাফা। তাহলে আমার এই প্রশ্নে মোট মুনাফা দেওয়া আছে হচ্ছে 70,000 টাকা, 1 2 3 4, মাইনাস পরিচালন ব্যয় দেখো এখানে কি দেওয়া আছে? আমাদের পরিচালন ব্যয় দেওয়া আছে বেতন দেওয়া আছে। বেতন এটা একটা পরিচালন ব্যয়। আমাদের এখানে ভাড়া এটা একটা পরিচালন ব্যয়। প্রাপ্ত কমিশন, ঋণপত্রের সুদ, আর কোনো কিছু নাই। তাহলে 5,000 আর 10,000 যোগ করলে এখানে কত? 15,000 টাকা। তাহলে এখান থেকে বাদ দাও, 15,000 বাদলে 60 আর 5 বাদ দিলে 55,000 টাকা। 55,000 টাকা। তাহলে আমাদের এখানে পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে হচ্ছে 55,000 টাকা। কত টাকা ভাইয়া? 55,000 টাকা। আচ্ছা দেখো, এরপরে আমাদের 106 নম্বর প্রশ্নে বলেছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ বের করব কিভাবে? মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বিয়োগ করব, উত্তোলনগুলো বিয়োগ করব। মূলধনের সাথে যোগ করব আয়গুলো, বাদ দিব ব্যয়গুলো, বাদ দিব উত্তোলনগুলো, তাই না? তাইলে আমার এখানে মূলধনের পরিমাণ বলা আছে 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। 1 2 3 4 5। এই 2 লক্ষ টাকার সাথে আমার যোগ করতে হবে আয়ের পরিমাণ। তাহলে দেখো এই যে মোট মুনাফা, এটা কিন্তু আমার একটা আয়, তাই না? মোট মুনাফা এটা কিন্তু আমার একটা আয়। তো এটা আমি যোগ করব 70,000 টাকা যোগ, তারপরে দেখো প্রাপ্ত কমিশন 1,000 টাকা, এটাও কিন্তু আমার জন্য একটা আয়। প্রাপ্ত কমিশন 1,000 টাকা। তারপরে দেখো বেতন এটা একটা ব্যয়, ভাড়াও একটা ব্যয়। তাহলে বেতন একটা ব্যয়, বাদ দিতে হবে কত? 10,000 টাকা। ভাড়া একটা ব্যয়, বাদ দিতে হবে কত? 5,000 টাকা। ঋণপত্রের সুদ এটাও কিন্তু একটা ব্যয়, বাদ দিতে হবে 500 টাকা, তাই না? এই তাহলে ব্যয়গুলো সব বাদ দিয়ে দিই। এখন এগুলো যদি আমরা সবাই যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমার এখানে আসবে 2,55,500 টাকা। 2,55,500 টাকা। তাহলে আমাদের এখানে উত্তর কত? উত্তর হচ্ছে 106 এর উত্তর হচ্ছে গ, 2,55,500 টাকা। আচ্ছা, তাহলে আমরা 106 নম্বর প্রশ্নটাও বুঝলাম ভালোভাবে। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 107। 107-এ আমরা গিয়ে দেখি কি বলেছে। 107 এবং 108-এর জন্য একটা উদ্দীপক আমাদেরকে পড়তে হবে। একটা উদ্দীপক আমরা দেখব কি বলা আছে। দেখো বলা আছে হচ্ছে রনি ট্রেডার্সের 2014 সালের 31শে মে তারিখে কতিপয় হিসাবের উদ্ধৃত নিম্নরূপ: অফিস সরঞ্জাম 20,000 টাকা, অগ্রিম বেতন 30,000 টাকা, ক্রয় হিসাব 10,000 টাকা, বিক্রয় হিসাব 25,000 টাকা। মূলধন হিসাব দেওয়া আছে কত? এই মূলধন হিসেবে না, এখানে মূলধন হিসাব দেওয়া আছে 40,000 টাকা। উত্তোলন হিসাব দেওয়া আছে
5,000 টাকা, বকেয়া ভাড়া দেওয়া আছে 5,000 টাকা। বলা আছে রনি ট্রেডার্সের সম্পদের পরিমাণ নির্ণয় করো, তাই না? তাহলে এই যে দেখো ভাইয়া অফিস সরঞ্জাম, এটা একটা সম্পদ, কত? 20,000, 1 2 3 4, 20,000। অগ্রিম বেতন হিসাব, আমি বেতনটা অগ্রিম দিছি, বেতন একটা ব্যয়, ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ, কত টাকা? 30,000 টাকা, 30,000 টাকা। ক্রয় হিসাবে একটা ব্যয়, বিক্রয় হিসাবে একটা আয়, মূলধন আসবে না, উত্তোলন আসবে না, বকেয়া ভাড়া এটা একটা দায়। তাহলে এখানে যোগ করো 20,000 আর 30,000 যোগ করলে 50,000 টাকা। তাহলে আমাদের রনি এন্টারপ্রাইজের সম্পদের পরিমাণ 50,000 টাকা। এবার বলছে মালিকানা সত্ত্বের নিট পরিমাণ নির্ণয় করো। আমরা এখানে কি করব? মূলধনের সাথে আয়গুলোকে যোগ করব, ব্যয়গুলোকে বিয়োগ করব, উত্তোলনগুলোকে বিয়োগ করব। তাহলে দেখো ভাই আমার এখানে মূলধন হিসাবে আছে কত? 40,000 টাকা, 40,000। এটার সাথে যোগ করব আয়, আয় হিসাবে দেখো আমার এখানে বিক্রয় আছে কত? 25,000 টাকা, 25,000 টাকা। বাদ দিব ব্যয়ের পরিমাণ, ব্যয় হিসাবে আমার এখানে আছে কত? 10,000 টাকা, 10,000 টাকা। তারপর আমি বাদ দিব কি? উত্তোলন হিসাবে 5,000 টাকা। তাহলে উত্তোলন হিসাবে 5,000 টাকা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকবে কত? অলমোস্ট তোমার থাকবে হচ্ছে 15,000 বাদলে 10,000, 50,000 টাকা থাকবে। কত এখানে? 50,000 টাকা। তাইলে নিট মালিকানা সত্ত্বের পরিমাণ আমাদের এখানে আসতেছে কত? 50,000 টাকা। ঘটনাটা খুবই সহজ। আমাকে কি করতে হবে? আমাকে মালিকানা সত্ত্ব বের করার জন্য মূলধনের সাথে আয়ের পরিমাণগুলো যোগ করতে হবে, ব্যয়ের পরিমাণগুলো বিয়োগ করতে হবে। মূলধনের সাথে আয়ের পরিমাণ যোগ করব, ব্যয় আর উত্তোলনের পরিমাণটা বিয়োগ করে দিব। ওকে, এরপরে চলে যাবে 108-এর পরে প্রশ্ন নাম্বার 109। 109 নম্বর প্রশ্নে কি বলা আছে? রনি ট্রেডার্সের 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে মণিহারির পরিমাণ ছিল 3,500 টাকা, যার মধ্যে 500 টাকার অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত ছিল। আমাকে বলেছে যে 2023 সালে মণিহারি খরচ বাবদ কত টাকা দেখাইতে হবে। ভাই আমার মণিহারি প্রথমে ছিল 3,500 টাকা, এর মধ্যে অব্যবহৃত আছে, তাহলে আমরা অব্যবহৃতটুকু বাদ দিয়ে দিব। তাহলে অব্যবহৃত কত? 500 বাদ দিয়ে দিলে থাকতেছে কত? এখানে 3,000 টাকা। তাই থাকতেছে কত? 3,000 টাকা। তাহলে 109-এর উত্তর হচ্ছে খ, 3,000 টাকা। 109-এর উত্তর হচ্ছে খ, 3,000 টাকা। ওকে, চলে যাব 110 ও 111 নম্বর প্রশ্নে। 110 ও 111 নম্বর প্রশ্নে বলেছে হামিম ট্রেডার্সের নিট বিক্রয় 21,000 টাকা, মোট মুনাফা 10,000 টাকা, পরিচালন ক্ষতি, পরিচালন ক্ষতি হচ্ছে কত? পরিচালন ক্ষতি এইখানে 12,000 টাকা। এটা আসলে পরিচালন ক্ষতি হবে না, এই জিনিসটা হবে পরিচালন ব্যয়। হ্যাঁ, এই জিনিসটা কি? পরিচালন ক্ষতি হবে না, বইতে তোমরা আমি কারেকশন করে দিব না, এটা পরিচালন ব্যয় হবে। খেয়াল করে দেখো হামিম ট্রেডার্সের নিট বিক্রয়, মোট মুনাফা আর পরিচালন ব্যয় দেওয়া আছে এত টাকা। আমার প্রশ্নে জিজ্ঞাসা করেছে হামিম ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত। আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে এইরকম যে মোট মুনাফা, আমরা একটা সূত্র জানি, সূত্রটা এই পাশে আমি লিখি তাহলে জায়গা হবে। সূত্র জানি হচ্ছে মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? আচ্ছা, আমার এখানে কি জানতে চাইছে? বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাইছে। তাইলে বিক্রিত পণ্যের ব্যয়টা সমান সমানের ওই পাশে মাইনাস আকারে আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান নিট বিক্রয় মাইনাস মোট মুনাফা। নিট বিক্রয় দেওয়া আছে কত টাকা আমার প্রশ্নে ভাইয়া? নিট বিক্রয় দেওয়া আছে 21,000 টাকা, তাহলে 21,000 মাইনাস মোট মুনাফা দেওয়া আছে কত? 10,000, 10,000। তাইলে 21,000 থেকে 10,000 বাদ দিলে 11,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই যে 110 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 11,000 টাকা। এরপর আমাকে বলেছে যে হামিম ট্রেডার্সের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া নিট মুনাফা বা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা
মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। এই মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়, মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন ব্যয় বাদ দিয়ে দেই তাহলে আমার যেটা বের হবে সেটা বের হবে কি, মোট মুনাফা কত টাকা দেওয়া আছে। আচ্ছা, আমাদের মোট মুনাফা দেওয়া আছে কত, দেখো মোট মুনাফা দেওয়া আছে হচ্ছে আমার 10,000 টাকা। এই 10,000 টাকা থেকে আমি বাদ দিয়ে দিব আমার পরিচালন ক্ষতির পরিমাণ বা পরিচালন ব্যয়ের পরিমাণ কত টাকা, 12,000 টাকা। তাইলে এখানে আমার থাকবে কত, মাইনাস 2,000 টাকা, মাইনাস 2,000 টাকা। যেহেতু এখানে যোগ করার জন্য আমার অন্যান্য আয় বা অন্যান্য ব্যয়, যোগ বিয়োগ করার জন্য কোনো কিছু নাই, অন্যান্য আয় বা অন্যান্য ব্যয়, তাহলে আমি এখানে ক্ষতি হিসাবে দেখাই দিতে পারি কত, কত 2,000 টাকা। দেখো ভাইয়া একটু খেয়াল করো, আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার পরিচালন ক্ষতি আসার কথা বা পরিচালন মুনাফা আসার কথা। পরিচালন ক্ষতি বা পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় যোগ বিয়োগ করার পরে আমার নিট মুনাফা আসবে। কিন্তু আমার এই প্রশ্নে অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় বলতে কোনো কিছু কিন্তু আমার প্রশ্নে দেওয়া নাই। এজন্য যেটাই আমার জন্য পরিচালন ক্ষতি বের হইছে ওইটাকে আমি নিট ক্ষতি হিসাবে দেখাই দিছি। কত টাকা সেটা, 2,000 টাকা। চলে যাব প্রশ্ন নাম্বার 112 এবং 113। 112 এবং 13তে কি বলা আছে, বলা আছে যে জনাব মনোয়ার রেজার প্রারম্ভিক মূলধন কত, প্রারম্ভিক মূলধন হচ্ছে 3 লক্ষ টাকা, বিক্রয় 3,50,000 টাকা, নিট মুনাফা 50,000 টাকা এবং উত্তোলন 5,000 টাকা। বলা আছে নিট মুনাফার হার কত। ভাইয়া কি বলা আছে, বলা আছে নিট মুনাফার হার কত। আমরা সবাই জানি নিট মুনাফার হার, এটা বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। তাহলে ভাই নিট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে কত, 50,000 টাকা, 50,000 টাকা। নিট বিক্রয় আমার প্রশ্নে দেওয়া আছে কত, 3,50,000 টাকা ইন্টু 100, তাই না। আচ্ছা, 50,000 1 2 3 4 50,000 ডিভাইড বাই 3,50,000 করলে এখানে আসবে কত, ইন্টু 100 করলে এখানে আসে হচ্ছে 14.28%। 14.28% কই আছে, এই যে দেখো তাদেরটা আসছে 14.29, একই কথা। আমারটা দশমিকের কারণে একটু দিক সেদিক আসতে পারে, বাট যেহেতু এটাই সবচেয়ে কাছাকাছি উত্তর তো এটাকে আমরা নিয়ে নিতে পারি। তাহলে আমাদের 112, এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে আমাদের ঘ 14.29%। এরপরে বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ বের করো। মালিকানা সত্ত্বের পরিমাণ আমরা বের করব, মূলধনের সাথে যোগ করব আয়। দেখো ভাই মূলধন দেওয়া আছে কত টাকা, মূলধন দেওয়া আছে হচ্ছে আমার এখানে, হ্যাঁ মূলধন দেওয়া আছে এখানে আমার 3 লক্ষ টাকা, যোগ করব আয় 50,000 টাকা, 3 লক্ষ যোগ 3,50,000 টাকা, বাদ দিব উত্তোলন 5,000, 3,50,000 থেকে 5,000 বাদ দিলে 3,45,000 টাকা। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ 3,45,000 টাকা। এরপর আমরা চলে যাব 114 নম্বর প্রশ্নে। 114 নম্বর প্রশ্নে বলেছে বিন্দু ব্রাদার্সের 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিলের ইজারা সম্পত্তি, রেওয়া মিলের ইজারা সম্পত্তি 1/7/2023 হতে 10 বছরের জন্য 55,000 টাকা এবং ইজারা ভাড়া হচ্ছে 10,000 টাকা। তাহলে পরিচালন ব্যয় আমরা দেখাবো ইজারা ভাড়া, পরিচালন ব্যয় আমরা দেখাবো ইজারা ভাড়া প্লাস ইজারা ভাড়ার অবলোপন, ইজারা ভাড়ার অবলোপন। ইজারা ভাড়া আমি দিছি কত টাকা, ইজারা ভাড়া আমি দিছি 10,000 যোগ অবলোপন, অবলোপন আমরা কি করবো ভাইয়া 55,000। আচ্ছা, অবলোপন হচ্ছে আমাদের 55,000, এটা কয় বছরের জন্য ভাইয়া, 10 বছরের জন্য। তাহলে ভাগ 10। আচ্ছা আমি ক্যালকুলেশনটা এখানে তোমাকে দেখায় দেই। 55,000 টাকা দিছি 10 বছরের জন্য, তাহলে 55,000 ডিভাইডেড বাই 10। আমরা এটা নিছি জুলাই মাসের 1 তারিখে, তাই না, বলছে 7/1/17, তার মানে জুলাই মাসের 1 তারিখে আমরা নিছি। তাহলে 2023 সালে এই ইজারা সম্পত্তিটা আমি ব্যবহার করছি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস ব্যবহার করছি। তাহলে এখানে রেজাল্ট যেটা আসবে ওইটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দিব,
তাকে এটা আর এই পাশে না লিখি, 12 দিয়ে ভাগ করে দিব, আর কি করব 6 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, তাই না? তাহলে দেখো তো ভাইয়া 55,000 ভাগ 10 ভাগ 12 ইন্টু 6, তাহলে আসে 2750। 2750 যোগ করলে তাহলে আসবে কত? 12,750 টাকা। 12,750 টাকা। তাহলে 14 উত্তর হচ্ছে গ, 12,750 টাকা। 12,750 টাকা। তাহলে দেখো আমাদের 114 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে ফেলতে পারলাম। আমরা চলে যাব তাহলে আমাদের প্রশ্ন নাম্বার 115। 115-র জন্য ছোট্ট একটা উদ্দীপক, ছোট্ট নাম, অনেক বড় একটা উদ্দীপক। আচ্ছা, আমাদের একটা বক্স দেওয়া আছে, বক্সে হচ্ছে আমাদের বিক্রয় দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া নাই, পরিচালন মুনাফা দেওয়া নাই। আমাকে প্রশ্নে বলেছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমাদের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমার এই প্রশ্নে বিক্রয় দেওয়া আছে কত? 28,300। বিক্রিত পণ্যের ব্যয় কত? 28,500। তাহলে থাকে কত? -200। অর্থাৎ পরিচালন না, মোট ক্ষতির পরিমাণ কত টাকা? মোট ক্ষতির পরিমাণ আমার এখানে আসবে 200 টাকা। মোট ক্ষতির পরিমাণ আসবে কত? 200 টাকা। ওকে, এরপরে দেখো 116 নম্বর প্রশ্নে পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ বের করো। পরিচালন মুনাফা বা ক্ষতি বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে মোট মুনাফার জায়গায় আসছে মোট ক্ষতি 200 টাকা। এই 200 টাকা থেকে বাদ দিতে হবে পরিচালন ব্যয় 1200 টাকা। 1200 টাকা, তাহলে বাদ দিলে থাকে কত? -1400 টাকা। থাকে কত? -1400 টাকা। তাহলে পরিচালন ক্ষতির পরিমাণ আসে কত? মাইনাস ক্ষতি কত? ক্ষতি 1400 টাকা। ক্ষতি কত টাকা? 1400 টাকা। ক্ষতিটা কিভাবে দেখো ভাইয়া, আমার কাজ ছিল হচ্ছে ভাইয়া, আমার প্রথম কাজ ছিল আমি মোট মুনাফা থেকে বাদ দিয়ে দিব পরিচালন ব্যয়ের পরিমাণ। তো মোট মুনাফা থেকে বাদ দিব মানে মাইনাস করতে হবে। আর ওই মোট মুনাফা সে নিজেই কি আকারে আছে? মাইনাস আকারে আছে। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দাও, মোট মুনাফা -10,000, মানে মোট ক্ষতি আসছে আর কি। আর হচ্ছে আমার পরিচালন ব্যয় 12,000 টাকা বাদ দিতে হবে। মাইনাসে মাইনাসে কি করতে হয়? প্লাস করতে হয়। তাহলে 14,000 টাকা এখানে আমার পরিচালন ক্ষতির পরিমাণ, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের 117 এবং 18 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে দেখো, কি বলা আছে? বলা আছে হচ্ছে পরশমণি স্টোর্সের সমাপনী মজুত পণ্য 35,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 45,000 টাকা, ক্রয় 25,000 টাকা, বহি ফেরত দেওয়া আছে কত? বহি ফেরত দেওয়া আছে হচ্ছে এখানে আমার 3,000 টাকা। বলছে পরশমণি স্টোর্সের সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? সমন্বিত ক্রয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ, তাই না? আচ্ছা, প্রারম্ভিক মজুদ পণ্য আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা? 45,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য 45,000 টাকা। নিট ক্রয় দেওয়া আছে 25,000, আর ক্রয় ফেরত দেওয়া আছে 3,000। তাইলে নিট ক্রয় আমার থাকে 22,000। সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 35,000। তাহলে সমাপনী মজুদ পণ্য 35,000, বাদ দিলে থাকবে হচ্ছে এখানে 32,000 টাকা। তাহলে সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? সমন্বিত ক্রয়ের পরিমাণ হচ্ছে 32,000 টাকা। এরপর আমাকে বলেছে যে যদি নিট বিক্রয়ের পরিমাণ 72,000 টাকা হয় তাহলে মোট ক্ষতির পরিমাণ কত? আমরা সবাই জানি মোট মুনাফা বা ক্ষতি, মোট মুনাফা বা ক্ষতি এটা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। এখন নিট বিক্রয় তো আমি জানি, নিট বিক্রয় কত? 72,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ
বাদ সমাপনী মজুত পণ্য। কিন্তু দেখো ভাইয়া আমার এই প্রশ্নে কোনো ধরনের কোনো প্রত্যক্ষ খরচ নাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করতে হবে নিট ক্রয়। সকল প্রকার প্রত্যক্ষ খরচ যোগ করার কথা থাকলেও আমার এখানে প্রত্যক্ষ খরচ নাই, এজন্য আমি যোগ করতে পারবো না, বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় এখানে যোগ বিয়োগ করলে আসবে কত? ৩২,০০০ টাকা। দেখো প্রারম্ভিক মজুত পণ্য ৪৫,০০০, ৪৫,০০০-এর সাথে আমার নিট ক্রয় যোগ করতে হবে ২২,০০০, এরপরে হচ্ছে আমার এখানে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিতে হবে ৩৫,০০০, তাহলে ৩২,০০০ টাকা, তাই না? তাহলে ৭২,০০০ টাকা থেকে তুমি বাদ দিয়ে দাও ৩২,০০০ টাকা, তোমার এখানে থাকবে কত? থাকবে হচ্ছে ৪০,০০০ টাকা। যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা তোমার জন্য মুনাফা, পজিটিভ আসছে তার মানে এটা মুনাফা। তাহলে মোট মুনাফা কত টাকা? মোট মুনাফা হচ্ছে আমার এখানে ৪০,০০০ টাকা। মোট মুনাফা কত? ৪০,০০০ টাকা। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম ১১৮ নম্বর প্রশ্ন পর্যন্ত। চলে যাব প্রশ্ন নাম্বার ১১৯। ১১৯ নম্বর প্রশ্নে কি বলা আছে? ১১৯ আর ২০ দুইটা একসাথে উত্তর করতে হয়। বলা আছে রিমঝিম এন্টারপ্রাইজের প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে ৫০০ টাকার মণিহারি অন্তর্ভুক্ত ছিল। চলতি বছরে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় কত টাকা? ৫,০০০ টাকা। বছর শেষে অব্যবহৃত মণিহারির পরিমাণ ১৫০০ টাকা। হিসাব রক্ষক মণিহারি খরচ হিসাবে ৫,০০০ টাকা পরিচালন ব্যয় দেখিয়েছেন। মণিহারি খরচের পরিমাণ কত, তাই না? আচ্ছা, মণিহারি খরচের পরিমাণ হবে হচ্ছে প্রারম্ভিক মণিহারি ৫০০ যোগ চলতি বছরে মণিহারি আমি ক্রয় করছি কত? মণিহারি ক্রয় করছি আমি ৫,০০০ টাকা। চলতি বছরে মণিহারি ক্রয় করছি কত? চলতি বছরে মণিহারি ক্রয়, এই যে দেখো মণিহারি ক্রয় ৫,০০০ টাকা। অব্যবহৃত মণিহারি কত? ১৫০০ টাকা। তাহলে অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি ১৫০০ টাকা বাদ দিতে হবে। তাহলে এখন আমরা তাহলে এটা যোগ বিয়োগ করি। ৫০০ যোগ ৫,০০০ মাইনাস ১৫০০, তাহলে কত? ৪,০০০ টাকা হচ্ছে আমার মণিহারি খরচ, এবং মণিহারি খরচ হিসাবে আমাকে দেখাইতে হবে কত টাকা? ৪,০০০ টাকা। মণিহারি খরচ দেখো আমার একটা প্রারম্ভিক মণিহারি ছিল, আমি সারা বছর ধরে একটা নির্দিষ্ট পরিমাণের মণিহারি ক্রয় করেছি, এবং বছরের শেষে আমার একটা নির্দিষ্ট পরিমাণের মণিহারি অব্যবহৃত অবস্থায় ছিল, তাই না? অব্যবহৃত অবস্থায় ছিল। তাহলে আমার কাজ হচ্ছে প্রারম্ভিক মণিহারির সাথে সারা বছরে আমি যত টাকার মণিহারি কিনছি ওইটা যোগ করব, দেন বাদ দিয়ে দিব হচ্ছে আমি বছর শেষে যতটুকু মণিহারি আমি ব্যবহার করতে পারি নাই ওই অব্যবহৃত মণিহারির অংশটুকু, তো বাদ দিয়ে দিলাম, দিয়ে দেখলাম ৪,০০০ টাকা আসে, তাহলে লিখলাম ৪,০০০ টাকা। উদ্দীপকে হিসাব রক্ষক প্রদর্শিত পরিচালন ব্যয়ের ফলে ব্যবসায়ী প্রকৃত অবস্থা কি বলছে? দেখো হিসাব রক্ষক মণিহারি খরচ হিসাবে ৫,০০০ টাকা পরিচালন ব্যয় হিসাবে দেখিয়েছেন, অথচ আমার মণিহারি নামে পরিচালন ব্যয় হয়েছে ৪,০০০ টাকা। তার মানে সে পরিচালন ব্যয় বেশি দেখাইছে, পরিচালন ব্যয় বেশি দেখানো হয়েছে। পরিচালন ব্যয় যদি বেশি দেখানো হয় তাহলে কি কি ঘটে? নিট মুনাফা কমে, নিট মুনাফা কমে যায়, এবং ওই পাশে আমার যেহেতু নিট মুনাফাটা সরাসরি আমার মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত, তার মানে আমার মালিকানা সত্ত্ব কমে, মালিকানা সত্ত্ব কমে। তাহলে দেখি কি কাজ করছে ভাইয়া? হ্যাঁ, নিট মুনাফা হ্রাস পাচ্ছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণটাও হ্রাস পাচ্ছে, কারণ সে ৪,০০০ টাকার খরচকে ৫,০০০ টাকার খরচ হিসাবে দেখাই দিছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের ১২১ নম্বর প্রশ্ন থেকে আমরা যদি আসি, ১২১ নম্বর প্রশ্ন, ১২১ নম্বর প্রশ্নে বলেছে বিক্রয় ৪৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা, পণ্য ক্রয় দেওয়া আছে এখানে কত? ২৫,০০০ টাকা। এরপরে আমাদেরকে বলেছে মোট মুনাফা কত। ভাইয়া সাধারণত মোট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু দেখো আমি এখান থেকে নিট বিক্রয়টা বের করতে পারবো। ৪৫,০০০ টাকা বিক্রয়, ৫,০০০ টাকা বিক্রয় ফেরত, ৪৫,০০০ টাকা থেকে আমি ৫,০০০ টাকা বাদ দিয়ে দিব, তাইলে ৪০,০০০ টাকা হচ্ছে আমার নিট বিক্রয়।
কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য নাই, আমার প্রশ্নে প্রত্যক্ষ খরচ নাই, আমার প্রশ্নে সমাপনী মজুত পণ্য নাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমি পুরোপুরি বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারতেছি না। কিন্তু যেহেতু আমার প্রশ্নে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে, আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার নিট বিক্রয় থেকে আমি বাদ দিয়ে দিব কি, আমার ক্রয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। নিট বিক্রয় থেকে ক্রয়ের পরিমাণ বাদ দিয়ে দিলে আমার থাকবে কত? 15,000 টাকা, এবং এই 15,000 টাকার নামই মোট মুনাফা। আচ্ছা, 122 নম্বর প্রশ্নে যদি আসি, বলা আছে যদি মোট মুনাফা 85,000 টাকা, পরিচালন ব্যয় 37,500 টাকা, অন্যান্য আয় 12,500 টাকা হয়, তবে নিট মুনাফার পরিমাণ কত? খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের নিট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা, এটার সাথে আমরা যোগ বাদ দিব, মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে আমাদের বের হয়ে যাবে হচ্ছে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা থেকে আমার বাদ দিতে হবে বাদ অন্যান্য ব্যয়, বাদ দিতে হবে কি, বাদ অন্যান্য ব্যয়। তাহলে দেখো মোট মুনাফা দেওয়া আছে 85,000 টাকা, মোট মুনাফা 85,000 টাকা, পরিচালন ব্যয় দেওয়া আছে 37,500 টাকা। তাহলে 85,000 টাকা থেকে আমি বাদ দিয়ে দিব 37,500 টাকা। তাহলে এখানে থাকবে কত? 47,500 টাকা। এরপরে এই জায়গা থেকে আমি বাদ দিব, যোগ করব হচ্ছে অন্যান্য আয়, অন্যান্য আয়, এরপরে বাদ দিব অন্যান্য ব্যয়, তাই না? অন্যান্য ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। তাহলে আমার প্রশ্নে অন্যান্য আয় দেওয়া আছে কত? 12,000 টাকা। তাহলে আমি অন্যান্য আয় 12,500 টাকা। তাহলে 47,500 যোগ 12,500 যোগ করলে আমার এখানে আসে কত? আসে হচ্ছে 60,000 টাকা। আমার প্রশ্নে অন্যান্য ব্যয়ের পরিমাণ দেওয়া নাই, অন্যান্য ব্যয়ের পরিমাণ দেওয়া না থাকার কারণে এই 60,000 টাকাই আমার নিট মুনাফা। আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি, আমাদের নিট মুনাফা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা বাদ পরিচালন ব্যয় যোগ অন্যান্য আয় বাদ অন্যান্য ব্যয়। মোট মুনাফা দেওয়া ছিল 85,000 টাকা, 85,000 টাকা থেকে বাদ দিব পরিচালন ব্যয় 37,500 টাকা, তারপরে যোগ করব অন্যান্য আয় 12,500 টাকা, যোগ করলে আমাদের উত্তর চলে আসবে কত? 60,000 টাকা। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্নটা কত নাম্বার? 123 নম্বর প্রশ্ন। 123 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য, বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য 20,000 টাকা পরিশোধ করলে প্রথম বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপন কত? ভাইয়া একটু খেয়াল করো, আমি বিজ্ঞাপন বাবদ দিছি কত? বিজ্ঞাপন বাবদ আমি দিছি 20,000 টাকা। এই 20,000 টাকা আমি দিছি আবার 5 বছরের জন্য, তাই না? এই কয় বছরের জন্য? 5 বছরের জন্য। কয় বছরের জন্য দিছি ভাইয়া? 5 বছরের জন্য দিছি, তাই না? তাইলে আমি যদি তোমাকে বলি, এখানে আমি 1 বছরের জন্য দিছি কত ভাইয়া? 4,000 টাকা। দ্বিতীয় বছরের জন্য দিছি কত? 4,000 টাকা। তৃতীয় বছরের জন্য দিছি কত? 4,000। চতুর্থ বছরের জন্য দিছি কত? 4,000। পঞ্চম বছরের জন্য আমি দিছি কত? এখানে 4,000 টাকা। এই পঞ্চম বছরের জন্য দিছি কত? 4,000 টাকা। এই মোট আমি খরচ করছি 20,000 টাকা। এর মধ্যে প্রথম বছরের যে 4,000 টাকা আছে, এটা তো বছর শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই টাকাটা খরচ হিসাবে আমি দেখায় দিব, তাই না? আমাকে প্রশ্ন বলছে প্রথম বছর শেষে বিলম্বিত বিজ্ঞাপন কত। তাহলে ভাই প্রথম বছর শেষে এই 4 বছরের টাকা আমার কি থেকে যায়? বিলম্বিত থেকে যায় না? বিলম্বিত থেকে যায়। তাহলে 4 বছরে কত? 16,000 টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 16। তোমরা চাইলে এইটা আরো একভাবে বের করতে পারতা, সেটা হচ্ছে এই 20,000 টাকাকে ভাগ করতা 5 দিয়ে, গুণ করতা 4 দিয়ে, তাইলেও কিন্তু বের হয়ে যাইতো 16,000 টাকা। এটা হচ্ছে একদম গাণিতিক নিয়মে করা, আর এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করে করে দিয়েছি। বোঝা গেছে কথাটা? এর পরের প্রশ্নে আমরা আসি। 124 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়ব। বলা আছে বিজ্ঞাপন খরচ প্রদান 40,000 টাকা, বিনামূল্যে পণ্য বিতরণ কত? বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। মোট বিজ্ঞাপন খরচের
তিনের এক অংশ অবলোপন করো। তিনের এক অংশ আমাকে কি করতে বলছে ভাইয়া? 3 ভাগের একটা অংশ আমাকে অবলোপন করতে বলছে। প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে আর্থিক বিবরণীতে অলিক সম্পদ হিসাবে কত টাকা দেখাইতে হবে। আচ্ছা, আমরা প্রশ্নে পরে আসবো, আমরা আগে উদ্দীপকটাই সমাধান করি। হ্যাঁ, আমরা প্রশ্নে পরে আসবো, আমরা আগে উদ্দীপকটাই সমাধান করি। আমি বিজ্ঞাপন খরচ বাবদ টাকা প্রদান করছি 40,000 এবং বিনামূল্যে পণ্য বিতরণ করছি 5,000, যোগ করলে কত হয়? 45,000 টাকা। এই 45,000 টাকা আমি মোট, এই 45,000 টাকা কি আমার মোট বিজ্ঞাপন খরচ। এই 45,000 টাকা কি আমার মোট বিজ্ঞাপন খরচ। এই 45,000 টাকা কি মোট বিজ্ঞাপন খরচ। এই 45,000 টাকার মধ্যে আমাকে বলে দিছে 3-এর 1 অংশ অবলোপন করো। অবলোপন, এই 3-এর 1 অংশ কি করতে বলছে? 3-এর 1 অংশ আমাকে অবলোপন করতে বলছে, তাই না? তার মানে মোট 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার অবলোপন, 1 ভাগ হচ্ছে অবলোপন, আর বাকি 2 ভাগ হচ্ছে আমার বিলম্বিত। খেয়াল করো, মোট 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার জন্য অবলোপন, আর বাকি 2 ভাগ হচ্ছে আমার জন্য বিলম্বিত। বাকি 2 ভাগ হচ্ছে কি আমার জন্য বিলম্বিত, তাই না? আচ্ছা, প্রশ্নে বলছে অলিক সম্পদের পরিমাণ কত। ভাইয়া, বিলম্বিত বিজ্ঞাপন এটাই আমার জন্য একটা অলিক সম্পত্তি, এটাই আমার জন্য একটা ভুয়া সম্পত্তি, তাই না? তার মানে আমাকে প্রশ্নে আর্থিক বিবরণীতে অলিক সম্পদের পরিমাণ না বলে বলতে পারতো প্রশ্নে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ। কি বলতে পারতো? বিলম্বিত বিজ্ঞাপন, তাই না? বলতে পারতো আর্থিক বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে কত টাকা দেখাবো। দেখাবো 3 ভাগের 2 ভাগ টাকা। কত টাকা দেখাবো? 3 ভাগের 2 ভাগ টাকা। তাহলে মোট টাকা কত? 45,000। মোট টাকা কত? 45,000। ভাগ করো 3 দিয়ে, গুণ করো 2 দিয়ে, তাহলে দেখো জায়গা আসে কত? 3 15 45। তাহলে 15,000 গুণ 2 সমান সমান হচ্ছে 30,000 টাকা। তাহলে 124-এর উত্তর হবে ঘ, 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 125 এবং 26-এর জন্য। 125 ও 26-এ কি বলা আছে আমরা দেখি। বলা আছে জনাব রিফাত 2021 সালের 1 জানুয়ারি 1 লক্ষ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতির সংস্থাপন খরচ 1,000 টাকা। 5% অবচয় ধার্য করা হইলে যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ কত, এটা জানতে চাইছে, তাই না? আমি যন্ত্রপাতি ক্রয় করছি কত টাকা দিয়ে? 1 2, এই যন্ত্রপাতি আমি ক্রয় করছি কত টাকা দিয়ে? 1 লাখ টাকা দিয়ে। 1 2 3 4 5, 1 লক্ষ টাকা দিয়ে। এটার সাথে আমি যোগ করে দিব সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় কত টাকা? 1 2 3, 1,000 টাকা। তার মানে 1,01,000 টাকা হচ্ছে আমার এই সম্পত্তির মোট দাম। 1 লক্ষ কত টাকা ভাইয়া? 1 লক্ষ কত টাকা? 1,01,000 টাকা হচ্ছে আমার মোট সম্পত্তির দাম। এটার উপরে অবচয় ধরতে হবে 5%। তাহলে 1,01,000 ইন্টু 5% করলে কত আসবে? আসবে 5,500 টাকা। তাহলে আমার যন্ত্রপাতির অবচয়ের পরিমাণ কত? 5,500 টাকা। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় দ্বারা কোনটি প্রভাবিত হবে? যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় দ্বারা সম্পত্তি প্রভাবিত হবে, কারণ যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় এই টাকাটাকে আমাদেরকে সম্পত্তির দামের সাথে যোগ করে দিতে হবে। সম্পত্তির দামের সাথে যোগ করে দিতে হবে। চলে যাব প্রশ্ন নাম্বার 127। হ্যাঁ, 127 কি বলা আছে? বলা আছে 10% হারে কোনো সম্পত্তির 6 মাসের অবচয় 2,000 টাকা হলে সম্পত্তির মূল্য কত? ভাইয়া, একটু ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখো, আমাকে বলে দিছে কোনো একটা সম্পত্তি, সেটার 10% হারে 6 মাসের অবচয় কত টাকা? 2,000 টাকা। তার মানে আমি বলতে পারি এই যে 2,000 টাকা অবচয় দেওয়া আছে, 2,000 টাকা অবচয় দেওয়া আছে, এটা কয় মাসের ভাইয়া? এটা 6 মাসের, তাই না? তাহলে আমরা আগে 12 মাসের টাকা বের করে নিই। হ্যাঁ, এই 2,000 টাকা এটা কয় মাসের? 6 মাসের।
তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ দেই তাহলে আমি 1 মাসের টাকা পাবো। এই 6 দিয়ে যদি এটাকে আমি ভাগ দেই তাহলে দেখো 2000 ভাগ 6, তাহলে এই জায়গায় আসে কত 333.333 একটা অ্যামাউন্ট আসে এখানে, তাই না? তাহলে আমি এটাকে যখন 6 দিয়ে ভাগ করতেছি তখন আমি পাচ্ছি 1 মাসের টাকা। কয় মাসের? 1 মাসের। আবার আমি যদি এটাকে 12 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে আমি পাচ্ছি কয় মাসের? 12 মাসের। তাহলে 12 মাসের কত? 12 মাসের 4000 টাকা। 12 মাসের কত টাকা ভাইয়া? 1000 টাকা। এতটুকু আমি বুঝলাম। এখন এই 4000 টাকা হচ্ছে কোনো একটা অ্যামাউন্টের 10%, কারণ আমাকে বলছে অবচয়ের হার কত পার্সেন্ট? 10%। অবচয়ের হার কত পার্সেন্ট? 10%। তাহলে এই 4000 টাকা কোনো একটা অঙ্কের, কোনো একটা অ্যামাউন্টের 10%। আমার লাগবে কত? আমার সম্পত্তির দামটা লাগবে, অর্থাৎ আমার লাগবে 100% লাগবে। আমার লাগবে কত পার্সেন্ট? 100% লাগবে, তাই না? তাইলে এই 4000 টাকাকে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি 1% টাকা পাচ্ছি। আবার এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দেই তাহলে আমি 100% টাকা পাচ্ছি। তাহলে 10 দিয়ে 100 রে কাটো 10, 10 গুণ 4000 করলে কত আসবে? 40,000 টাকা। উত্তর কত? 40,000। এই প্রশ্নটা আসলে উত্তর মানে প্রশ্নটা দেখলেই উত্তর এমনিতেই মনে চলে আসে। এরপর আমি একটু ব্যাখ্যা করে দিলাম যাতে করে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। 128 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক পড়তে হবে। দেখো কি বলা আছে? বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য 2500 টাকা, ক্রয় 13,600 টাকা, বিক্রয় দেওয়া আছে 600 টাকা। এরপর আমাদের সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? 1700 টাকা। 128 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, বা বিক্রিত পণ্যের ব্যয় কত। আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। আমাদের এই প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ দেওয়া আছে, আমাদের এই প্রশ্নে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে, আমাদের এই প্রশ্নে সমাপনী মজুত পণ্যের পরিমাণ দেওয়া আছে। কিন্তু আমাদের এই প্রশ্নে কিন্তু প্রত্যক্ষ খরচের পরিমাণ দেওয়া নাই। যেটা দেওয়া আছে আমরা ওইটুকু দিয়েই বিক্রিত পণ্যের ব্যয় বের করার চেষ্টা করব। প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? 2500 টাকা। নিট ক্রয় 13,600 টাকা, 13,600 টাকা। তারপরে বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুত পণ্য 1700 টাকা, তাই না? তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগ করি 2500 যোগ 13,600 বাদ দিয়ে দিতে হবে 1700, তাহলে এখানে থাকে কত? থাকতেছে হচ্ছে 14,400 টাকা। কত টাকা? 14,400 টাকা। তাহলে আমাদের 128-এর ক উত্তর হবে ক, 14,400 টাকা। চলে যাব প্রশ্ন নাম্বার 129। 129 নাম্বার প্রশ্নে কি বলেছে? বলেছে দেনাদার 25,000 টাকা, অলিখিত ধারে বিক্রয় 5,000, অলিখিত কুঋণ 3,000, কুঋণ সঞ্চিতির পরিমাণ 5%। ওকে, প্রশ্নে জিজ্ঞাসা করেছে আমার কুঋণ সঞ্চিতির পরিমাণ কত টাকা। মনে রাখবা কুঋণ সঞ্চিতি বের করার জন্য আগে আমাকে দেনাদারের সাথে অলিখিত দেনাদার বা অলিখিত বিক্রয়, অলিখিত ধারে বিক্রয় যোগ করা লাগবে। যোগ করার পরে আমি অলিখিত কুঋণ বা অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেই অ্যামাউন্টটা থাকবে ওই টাকার অঙ্কের উপরে আমরা 5% সঞ্চিতি ধার্য করব। তাহলে দেখো ভাইয়া আমার প্রশ্নের দেনাদার দেওয়া আছে কত? দেনাদার দেওয়া আছে হচ্ছে আমার 25,000 টাকা যোগ অলিখিত বিক্রয় দেওয়া আছে কত? 5,000 টাকা। তাহলে এইটুকু যোগ করলে আমার এখানে আসবে কত? 30,000 টাকা। এই জায়গা থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে বাদ নতুন কুঋণ কত? নতুন কুঋণ হচ্ছে আমার এখানে 3,000 টাকা। বাদ দিলে আমার থাকবে হচ্ছে কত? 27,000 টাকা। এই 27,000 টাকার উপরে আমি যদি 5% করি, 27,000 টাকার উপরে আমি যদি 5% করি তাহলে আমার আসবে কুঋণ সঞ্চিতি 27,000 × 5%। কত? 1350 টাকা। তাইলে আমার কুঋণ সঞ্চিতির পরিমাণ কত টাকা? 1350 টাকা। কুঋণ সঞ্চিতির পরিমাণ কত?
1350 টাকা। প্রকৃত দেনাদার বের করতে বলছে, তাহলে কুরিন বাদ দেওয়ার পরে যা থাকবে ওই জায়গা থেকে আমরা বাদ দিব নতুন কুরিন সঞ্চিতি, বাদ দিব কি নতুন কুরিন সঞ্চিতি 1350 টাকা। তাহলে বাদ দিয়ে দিই ভাইয়া 27,000 টাকা থেকে বাদ 1350 টাকা বাদ দিলে এখানে থাকবে কত 25,650 টাকা। তাহলে ভাই 25,650 কই আছে খ নাম্বারে, তাহলে আমাদের উত্তর হচ্ছে খ 25,650 টাকা, 25,650 টাকা। ওকে, এরপরে চলে যাব 131 ও 32 নাম্বার প্রশ্নের উত্তরে। 131 ও 32-এর জন্য কি বলা আছে, জনাব শরীফের 2021 সালের জুলাই মাসে মোট ক্রয় 52,000 টাকা। তিনি নিজ প্রয়োজনে ব্যবসায়ী থেকে 3,000 টাকার পণ্য উত্তোলন করেন এবং 5,000 টাকার পণ্য ফেরত দেন। বলেছে নিট ক্রয়ের পরিমাণ কত। নিট ক্রয় বের করব আমরা, মোট ক্রয় ছিল কত 52,000 টাকা। 52,000 টাকা থেকে আমরা উত্তোলন বাদ দিব 3,000 টাকা। 3,000 টাকা উত্তোলন বাদ দিলে জায়গায় থাকবে কত 49,000। 49,000 টাকা থেকে আমরা পণ্য ফেরত দিছি 5,000, বাদ দিব 5,000, তাহলে থাকবে কত এখানে 44,000 টাকা। তাহলে নিট ক্রয়ের পরিমাণ কত টাকা ভাইয়া, নিট ক্রয়ের পরিমাণ 44,000 টাকা। এরপরে দেখো 132 নাম্বার প্রশ্নে বলেছে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করার জন্য জনাব শরীফের আর্থিক অবস্থা পরিবর্তিত হবে। তিনি পণ্য উত্তোলন করছে, পণ্য উত্তোলন করলে মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধনের পরিমাণ হ্রাস পায়। যদি নগদ উত্তোলন করত নগদ টাকা হ্রাস পাইতো, যদি সে ব্যাংক থেকে টাকা উত্তোলন করত ব্যাংকের টাকা হ্রাস পাইতো। সে পণ্যদ্রব্য উত্তোলন করছে, এই জন্য তার ক্রয়ের পরিমাণ কমে গেছে। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে ভাইয়া, 2 ও 3 হচ্ছে উত্তর। 32-এর উত্তর কত 2 ও 3। আচ্ছা 2 ও 3 আছে ক নম্বরে, এটা হচ্ছে গ নাম্বার হবে। আচ্ছা এটা অপশনগুলো ভুল আছে, এটা ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ, আর এটা হচ্ছে ঘ। তাহলে উত্তর কোনটা, উত্তর হচ্ছে ক নাম্বারটা। এই উত্তর কোনটা, উত্তর হচ্ছে ক নাম্বারটা। ওকে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 33। 133 বলা আছে জনাব নুরির কারবারের দেনাদারের পরিমাণ 13,000 টাকা, অলিখিত বিক্রয় 5,000, কুরিন হচ্ছে আমার এখানে 2,000 টাকা। ধরা হলে প্রকৃত দেনাদারের পরিমাণ কত। ভাইয়া আমি 13,000 টাকা আমার আগে থেকে দেনাদার ছিল 13,000, অলিখিত বিক্রয় করছি 5,000, যোগ করে দিতে হবে 13,000 আর 5,000 যোগ করলে হচ্ছে 18,000 টাকা। এই জায়গা থেকে কুরিনের পরিমাণ বাদ দিয়ে দিতে হবে, বাদ কুরিনের পরিমাণ 2,000 টাকা বাদ দিয়ে দিলে তাহলে আমার এখানে থাকবে কত 16,000 টাকা। তাহলে ভাই আমাদের উত্তর কত, 133 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 16,000 টাকা। নিচের উদ্দীপকটি পড়ো। 133 ও 134 নম্বর প্রশ্নের উত্তর, 134 ও 135 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা একটু উত্তরটা দিব। দেখো ভাইয়া কি বলা আছে, সাদিক অ্যান্ড সন্সের প্রারম্ভিক মূলধন 2,50,000 টাকা, বিক্রয় মূল্য 3 লক্ষ টাকা, নিট মুনাফা 40,000 টাকা এবং উত্তোলন 45,000 টাকা। আমাকে বলছে নিট মুনাফার হার কত। আমাকে কি বলছে, নিট মুনাফার হার কত। আমরা সবাই জানি নিট মুনাফার হার বের করার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইডেড বাই নিট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু 100। তাহলে ভাইয়া নিট মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে কত 40,000 টাকা। নিট মুনাফা দেওয়া আছে কত 40,000 টাকা। নিট বিক্রয় দেওয়া আছে কত 3 লক্ষ টাকা। কত টাকা 1 2 3 4 5 ইন্টু 100। ক্যালকুলেশন করি আমরা ভাইয়া, 1 2 3 4 40,000 ভাগ 1 2 3 4 5 3 লক্ষ ইন্টু 100 করলে আসে হচ্ছে 13.33%। 13.33% কই আছে গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। 134-এর উত্তর কত ঘ 13.33%। এরপরে বলছে সাদিক অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ বের করো। খেয়াল করে দেখো আমার নিট মুনাফা দেওয়া আছে, তারপরে হচ্ছে আমার মূলধনের পরিমাণ দেওয়া আছে,
আমার উত্তোলনের পরিমাণও দেওয়া আছে। তাহলে আমি কি করব, প্রারম্ভিক মূলধন, মূলধনের সাথে মূলধন কত 2,50,000, 1 2 3 4 মূলধন, মূলধনের সাথে আমি যোগ করব মুনাফা বা আয়ের পরিমাণ কত 40,000 টাকা, যোগ করলে এখানে হয় 2,90,000 টাকা। 2,90,000 টাকা থেকে উত্তোলনের পরিমাণ বাদ দিব আমি 45,000 টাকা, তাহলে এখানে থাকবে 2,45,000 টাকা। 2,45,000 টাকা কোথায় আছে, ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর কত, 135 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক, সাদিক অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ 2,45,000 টাকা। ওকে, চলে যাই 136 নাম্বার প্রশ্নে। 136 নাম্বার প্রশ্নে বলেছে মোট মুনাফা 35,000 টাকা, পরিচালন ব্যয় 17,500 টাকা, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি বলা আছে হচ্ছে এখানে 3500 টাকা হলে নিট মুনাফা কত। খেয়াল করে দেখো, নিট মুনাফা এটা বের করার সূত্র হচ্ছে মোট মুনাফা বাদ পরিচালন ব্যয়। মোট মুনাফা বাদ পরিচালন ব্যয় বের হবে হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অন্যান্য আয়, বাদ দিব অন্যান্য ব্যয়। তাহলে একটু যদি খেয়াল করে দেখি, আমার এখানে মোট মুনাফা দেওয়া আছে 35,000, এই 35,000 সাথে আমরা বাদ দিয়ে দিব, বাদ 17,500, তাহলে 35,000 বাদ 17,500 করলে এই জায়গায় আসবে কত, 17,500 টাকা। এটার সাথে অন্যান্য আয় নাই যোগ করার, অন্যান্য আয় আছে যোগ করার মতো 3500 টাকা যোগ করে দিলাম, যোগ 3,500 যোগ করলে এখানে আসে হচ্ছে 21,000 টাকা। অন্যান্য ব্যয় নাই বাদ দেওয়ার মতো, তাহলে এটাই হচ্ছে কি আমার জন্য নিট মুনাফা। এটাই কি আমার জন্য নিট মুনাফা। আচ্ছা, ক্যালকুলেশনটা আমরা আরেকবার একটু করি। আমাদের ছিল কত, মোট মুনাফা ছিল হচ্ছে আমাদের 35,000, এই জায়গা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয় 17,500, তাহলে হচ্ছে আমাদের থাকবে 17,500। এটার সাথে আমরা যোগ করব হচ্ছে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি কত 3500 টাকা, 3,500, তাহলে কত 21,000 টাকা। হ্যাঁ, 21,000 টাকা, এই তো 21,000 টাকা গ নাম্বারে আছে। তাহলে আমাদের 136 নাম্বার প্রশ্নের উত্তর কত, গ 21,000 টাকা। চলে যাব 137 নাম্বার প্রশ্নে, বলা আছে রেওয়া মিলের দেনাদার হিসাব দেওয়া আছে 20,000 টাকা, কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্ধৃত 2,000 টাকা, একজন দেনাদার 1,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে প্রকৃত দেনাদারের পরিমাণ কত। প্রকৃত দেনাদারের পরিমাণ হচ্ছে আমার এখানে আগে দেনাদার ছিল 20,000, নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 1,000, বাদ দিয়ে দেয়, তাহলে থাকতেছে কত 19,000 টাকা। 19,000 টাকা হচ্ছে গ উত্তর। ভাইয়া, কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্ধৃত, এটা দেনাদার থেকে বাদ দিতে হয় না, তো এটা আমরা বাদ দিব না, এই কারণে আমাদের উত্তরটা কত আসে, উত্তর আসে হচ্ছে 19,000 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 138। প্রশ্নে কি বলা আছে, বলা আছে পাওনাদার 27,000 টাকা, অলিখিত বহি ফেরত, অলিখিত বহি ফেরত 3,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত যদি কত হয়, ব্যাংক জমাতিরিক্ত যদি 5,000 টাকা হয়, চলতি দায়ের পরিমাণ কত। দেখো ভাইয়া, পাওনাদার আছে 27,000, অলিখিত বহি ফেরত, আমি বাইরে পণ্য ফেরত পাঠিয়ে দিয়েছি, যার ফলে আমার পাওনাদারের পরিমাণ কমে যাবে। কত হবে এখানে, তাইলে এখানে হবে হচ্ছে 24,000। 24,000-এর সাথে ব্যাংক জমাতিরিক্ত যোগ করব 5,000। 24,000-এর সাথে ব্যাংক জমাতিরিক্ত যোগ করব কত, 5,000। 24,000 আর 5,000 যোগ করলে কত, 29,000 টাকা। ওই 29,000 টাকাই হচ্ছে আমার মোট চলতি দায়ের পরিমাণ। তাহলে ভাই মোট চলতি দায় কত, 29,000 টাকা। 139 নম্বর প্রশ্নে বলেছে মূলধন 1 লক্ষ টাকা, নিট মুনাফা 20,000 টাকা, আয়কর 13,000 টাকা, সাধারণ সঞ্চিতি 9,000 টাকা হইলে সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে। তাহলে দেখো, মূলধন মালিকানা সত্ত্ব বের করার জন্য সবার আগে আমাকে উপরে লিখে রাখতে হবে সাধারণ সঞ্চিতি, তারপরে 1 লক্ষ টাকা মূলধন, এটার সাথে যোগ করব মুনাফা 20,000 টাকা, বাদ দিব আয়কর 13,000 টাকা, তাইলে আমার এখানে চলে আসবে কত, তাহলে এখানে চলে আসবে কত, 1,16,000 টাকা। তাহলে 1,16,000। খেয়াল করো, মূলধন যোগ করতে হবে, নিট মুনাফা যোগ করতে হবে, আয়কর বাদ দিতে হবে,
সাধারণ সঞ্চিতি যোগ করতে হবে। যোগ বিয়োগ করো, তাহলে তুমি দেখবে মালিকানা সত্ত্ব আসে কত? মালিকানা সত্ত্ব আসবে হচ্ছে আমার 1,16,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব 140 নাম্বার প্রশ্নে। 140 নাম্বার প্রশ্নে বলেছে ইমন ব্রাদার্সের রেওয়া মিলে প্রদত্ত ভাড়া 12,000 টাকা, সমন্বয়ে বার্ষিক ভাড়ার 1/4 অংশ বকেয়া আছে, চলতি বছরে ভাড়া বাবদ পরিচালন ব্যয়ের পরিমাণ কত? ভাইয়া আমাকে রেওয়া মিলে বলছে আমি একটা অ্যামাউন্ট ভাড়া দিছি, অর্থাৎ প্রদত্ত ভাড়া বলা আছে কত? 12,000 টাকা। এই 12,000 টাকা আমি দিছি ভাড়া বাবদ, এই 12,000 টাকা আমি পরিশোধ করছি। আমাকে আরেকটা লাইনে বলছে যে আমার এখনো মোট ভাড়া যত টাকা তার 1/4 অংশ বকে আছে। আমি কিন্তু ভাড়া দিছি, আমি ভাড়া দেওয়ার পরেও আমারে বলতেছে যে ভাই তুমি যেই ভাড়া দিছো এখনো তোমার মোট ভাড়ার 1/4 বকে আছে। আমি ভাড়া দেওয়ার পরেও আমারে কি বলতেছে যে আমি যা ভাড়া দিছি ওই মোট ভাড়ার উপরে এখনো 1/4 বকে আছে। তাইলে ভাইয়া একটু খেয়াল করো, যদি 1/4 বকেয়া থাকে তাইলে আমি কি করছি? 3 পরিশোধ করছি না? এই 1/4 যদি বকেয়া থাকে তাহলে আমি পরিশোধ করছি কয় ভাগ? 3 ভাগ। তার মানে এই যে আমি 12,000 টাকা দিছি, এই 12,000 টাকা দিছি 4/3 টাকা, 4/3 টাকা আমি দিছি, তাই না? তাহলে আমি 4/3 টাকা দিছি, আমার লাগবে কত? 4/1 টাকা দিতে হবে, তাই না? তাহলে 4/1 দিতে হলে 1 দিয়ে গুণ করব, তাহলে এই জায়গায় আসবে কত? 3 4 12, 1 দিয়ে গুণ করলে 4,000 টাকাই হবে। তার মানে আমি ভাড়া প্রদান করছি, প্রদত্ত ভাড়া দিছি 12,000 টাকা, এবং এখন আমার ভাড়া বকেয়া আছে 4,000 টাকা। তার মানে মোট ভাড়া বাবদ আমার দিতে হবে 16,000 টাকা। তার মানে আমার মোট ভাড়া বাবদ দিতে হবে কত? 16,000 টাকা। তাহলে প্রশ্নে যে বলছে পরিচালন ব্যয় বাবদ কত টাকা দেখাইতে হবে, পরিচালন ব্যয় বাবদ আমার ভাড়া খরচ দেখাইতে হবে 16,000 টাকা। পরিচালন ব্যয় বাবদ ভাড়া খরচে দেখাইতে হবে কত? 16,000 টাকা। এরপরের প্রশ্নে আসবো 141 নাম্বার প্রশ্ন। বলা আছে বিক্রয় 38,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 5,000 টাকা, ক্রয় 15,000 টাকা, আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন 800 টাকা, আমদানি শুল্ক 500 টাকা, সমাপনী মজুত পণ্য হচ্ছে 2500 টাকা, ব্যাংক চার্জ 1,500 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে ভাই প্রারম্ভিক মজুত পণ্য আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা? 5,000 টাকা। ক্রয় দেওয়া আছে এখানে কত? ক্রয় দেওয়া আছে এখানে 15,000 টাকা। প্রত্যক্ষ খরচ আমার দেওয়া আছে আন্তঃপরিবহন 800, আমদানি শুল্ক 500, 800 আর 500 1300 টাকা। তাহলে আমরা যদি যোগ করলে এখানে আসবে হচ্ছে 5,000 আর 15,000 20,000, 20,000 আর 1300 21,300, 21,300। এরপরে সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 2500 টাকা। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে কত? 2500 টাকা। তাহলে 21,300 মাইনাস 2500, তাহলে এখানে থাকে কত? 18,800। কত? 18,800। তাইলে 141-এর উত্তর হচ্ছে ক, 18,800 টাকা। 18,800 টাকা। এর পরের প্রশ্নে আমরা চলে যাব 141-এর পরে প্রশ্ন নাম্বার 142। আচ্ছা, এরপরে বলছে মোট মুনাফার পরিমাণ কত, তাই না? আচ্ছা, বিক্রয়ের পরিমাণ তো ছিল, বিক্রয়ের পরিমাণ বের করছিলাম না? আচ্ছা, বিক্রয়ের পরিমাণ তো আমার প্রশ্নে ছিল। এই যে দেখো, বিক্রয় দেওয়া আছে কত? 38,000, বিক্রিত পণ্যের ব্যয় 18,800। তাইলে 38,000 মাইনাস 18,800 করলে কত আসে ভাইয়া? এই 38,000 মাইনাস 18,800 করলে থাকে হচ্ছে 19,200 টাকা। তাহলে 19,200 টাকা কি আমার মোট মুনাফা? ভাইয়া মোট মুনাফা কত? মোট মুনাফা হচ্ছে 19,200 টাকা। হ্যাঁ, 19,200 টাকা আছে। এই যে দেখো
19,200 টাকা হচ্ছে খ নম্বরে। তাহলে 142-এর উত্তর হচ্ছে খ 19,200 টাকা। এরপরে আবার একটা উদ্দীপক আমাদেরকে পড়তে হবে। কি বলছে উদ্দীপকে আমরা দেখি। বলা আছে পলাশ ব্রাদার্সের আর্থিক বিবরণীতে হিসাব রক্ষক বকেয়া বেতন 15,000 টাকা সমন্বয় না করে 15,000 টাকা বকেয়া বেতন 15,000 টাকা সমন্বয় না করে নিট মুনাফা নির্ণয় করলো 30,000 টাকা, কিন্তু সমাপনী মজুত পণ্য 15,000 টাকা কম লিপিবদ্ধ করায় আর্থিক অবস্থার দায় ও মালিকানা সত্ত্বের যোগফল হলো কত টাকা? যোগফল হয়েছে হচ্ছে আমার 4,50,000 টাকা। এখন আমাকে এখানে বলছে পলাশ ব্রাদার্সের সঠিক আর্থিক ফলাফল কোনটি? এই পলাশ ব্রাদার্সের সঠিক আর্থিক ফলাফল কোনটি, তাই না? এই আমাকে কি বলছে একটু খেয়াল করো। আমাকে বলছে যে সে কি করছে এই জায়গায় কর্মচারীর বেতন পলাশ ব্রাদার্সের আর্থিক বিবরণীতে হিসাব রক্ষক বকেয়া বেতন 15,000 টাকা। কোন জায়গাতে? আর্থিক বিবরণীতে হিসাব রক্ষক বকেয়া বেতন 15,000 টাকা সমন্বয় না করে নিট মুনাফা নির্ণয় করলো 30,000 টাকা, কিন্তু সমাপনী মজুত পণ্য 15,000 টাকা কম মূল্যে লিপিবদ্ধ করায় আর্থিক অবস্থায় দায় ও ইয়ার যোগফল হচ্ছে 4,50,000 টাকা। আমার কাছে এখানে জানতে চাইছে সে যে কাজ করছে এই কাজের মধ্যে সঠিক কোনটা, যে পলাশ ব্রাদার্সের সঠিক আর্থিক ফলাফল কোনটি। পলাশ ব্রাদার্সের এই ঘটনার মধ্যে সে যে নিট মুনাফা নির্ণয় করছে 30,000 টাকা, এটা তার জন্য সঠিক ছিল, এটা তার জন্য সঠিক ছিল। এরপরে কি বলছে ভাইয়া? পলাশ ব্রাদার্সের প্রকৃত আর্থিক অবস্থা হবে, পলাশ ব্রাদার্সের প্রকৃত আর্থিক অবস্থা হবে। প্রকৃত আর্থিক অবস্থা কি হবে? দায় ও মালিকানা সত্ত্ব হবে 4,50,000 টাকার সাথে আরো 15,000 টাকা যোগ করতে হবে, কারণ আমার এখানে বকেয়া ছিল, তাই না? বকেয়া ছিল, তাহলে এটা যোগ করতে হবে। তাই 4,50,000 সাথে যোগ করলে 4,65,000 এবং দায় বৃদ্ধি পাবে কত? 15,000 টাকা। আচ্ছা দেখো নিচের উদ্দীপকটি পড়ে আমাদের 145 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে হবে। 45 এবং 46-এর বলা আছে বিক্রয় 30,000 টাকা, বিক্রয় ফেরত 15,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 2,500 টাকা, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 1,700, ক্রয় দেওয়া আছে হচ্ছে আমাদের 13,400 এবং ক্রয় পরিবহন দেওয়া আছে হচ্ছে আমার 700 টাকা। 45 নম্বর প্রশ্নে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় কত? ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে দেখো প্রারম্ভিক মজুত পণ্য আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা দেওয়া আছে ভাইয়া? 2,500 টাকা। তাহলে এখানে আমি লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য 2,500 টাকা। এটার সাথে যোগ করতে হবে যোগ নিট ক্রয়, নিট ক্রয় দেওয়া আছে 13,400 টাকা। এটার সাথে যোগ করতে হবে সকল প্রকার প্রত্যক্ষ খরচ দেওয়া আছে কত? 700 টাকা। এরপরে এই জায়গা থেকে বাদ দিয়ে দিতে হবে সমাপনী মজুত পণ্য 1,700 টাকা। তাহলে আমরা 1,700 টাকা বাদ দিয়ে দিব। তাহলে এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি 2,500 টাকা, এটার সাথে যোগ করব 13,400 টাকা, যোগ করব হচ্ছে 700 টাকা। এরপর আমি বাদ দিয়ে দিব হচ্ছে এখান থেকে কত টাকা? 1,700 টাকা। বাদ দিলে থাকবে 14,900 টাকা। তাহলে আমাদের 145 নম্বর প্রশ্নের উত্তর কত? 14,900 টাকা বিক্রিত পণ্যের ব্যয়। এরপর আমাকে বলেছে মোট মুনাফার পরিমাণ কত? মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা মাত্র বের করেছি 14,900, নিট বিক্রয় বের করতে হবে। দেখো বিক্রয় দেওয়া আছে হচ্ছে আমার 30,000, বিক্রয় ফেরত দেওয়া আছে 1,500। তাইলে এই 30,000 টাকা থেকে বাদ দিয়ে দিব আমি 1,500 টাকা, তাহলে আমার থাকবে 28,500 টাকা। এই 28,500 টাকা এটা হচ্ছে আমার নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় 14,900। যদি 14,900 বাদ দিয়ে দেই, 14,900 বাদ দিলে থাকবে হচ্ছে 13,600 টাকা। কত টাকা? 13,600 টাকা। এবং তাহলে আমাদের উত্তর কত? 146 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ 13,600 টাকা। এরপরে চলে যাব হচ্ছে আমরা আরেকটা উদ্দীপকটা পড়ে আমাদের
147 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। বলা আছে 2021 সালের সবুজ ট্রেডিং এর কুরিন সঞ্চিতির প্রারম্ভিক ব্যালেন্স 1500 টাকা, বছর শেষে দেনাদারের পরিমাণ আছে হচ্ছে 40,000 টাকা। উক্ত বছরের দেনাদারের উপরে 5% সম্ভাব্য কুরিন ধার্য করতে হবে। আমাকে বলেছে বিশদ আয় বিবরণীতে কত টাকা ব্যয় হিসাবে দেখানো উচিত বা কত টাকা আসলে আমার ব্যয় হিসাবে দেখাইতে হবে। যখন বিশদ আয় বিবরণীতে আমরা এই জিনিসগুলো লিখি তখন লেখার সিস্টেম থাকে এইরকম যে পুরাতন কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, তাই না? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সূত্রটা। এর মধ্যে কুরিন দুইটা আমার প্রশ্নে দেওয়া নাই, তো কুরিন নিয়ে আমার কোনো কথাও নেই। নতুন কুরিন হচ্ছে নিট দেনাদারের উপরে কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে 5%, তাহলে আমাদের 40,000 ইন্টু 5% করলে আসবে হচ্ছে কত? 2,000 টাকা। 40,000 টাকার 10% 4,000, 5% হচ্ছে 2,000 টাকা। আবার আমাদের এখানে উপরে বলা আছে প্রারম্ভিক ব্যালেন্স কত? প্রারম্ভিক ব্যালেন্স হচ্ছে আমার 1500 টাকা। তার মানে নতুন কুরিন সঞ্চিতি আমি মাত্র বের করলাম 2,000 টাকা, আর বাদ দিতে হবে পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে 1500 টাকা। 2,000 টাকা থেকে 1500 বাদ দিলে থাকবে হচ্ছে 500 টাকা। তাহলে আমাদের বিশদ আয় বিবরণীতে আমরা কুরিন খরচ হিসাবে, মোট কুরিন খরচ হিসাবে দেখাবো কত? দেখাবো হচ্ছে 500 টাকা। এরপরে চলে যাব হচ্ছে আমরা নিচের উদ্দীপকটায়। নিচের উদ্দীপকে কি বলা আছে দেখো, প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, পদ্মা মেঘনা নামে 2টা প্রতিষ্ঠান দেওয়া আছে, বিক্রয় দেওয়া, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, মোট লাভ, নিট ক্ষতি, এটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, 148 নম্বর প্রশ্নে বলেছে পদ্মা প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। পদ্মা প্রতিষ্ঠানের কি দেওয়া আছে দেখো, পদ্মা প্রতিষ্ঠানের আমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, পদ্মা প্রতিষ্ঠানের আমার মোট লাভ দেওয়া আছে। বের করতে হবে কি? বিক্রয়ের পরিমাণ, তাই না? আমরা একটা সূত্র জানি এইরকম, সূত্রটা হচ্ছে এই যে মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই সূত্রটা আমরা জানি। যেহেতু আমাকে বিক্রয়ের পরিমাণ বের করতে বলছে, আমরা চাইলে এই সূত্রটাকে মডিফাই করতে পারি এইরকম ভাবে, মোট মুনাফা ওই পাশে আছে থাকুক, মোট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয় সমান সমানের ডান পাশ থেকে যদি বাম পাশে চলে যায় তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান তখন কি থাকবে? শুধুমাত্র বিক্রয় থাকবে। তাহলে আমি মোট মুনাফার সাথে বিক্রিত পণ্যের ব্যয়টা যোগ করে দিলে আমার বিক্রয়ের পরিমাণ চলে আসবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 10,000, মোট মুনাফা 2,000, 10,000 আর 2,000 যোগ করলে 12,000, তাহলে আমার বিক্রয়ের পরিমাণও কত? বিক্রয়ের পরিমাণ 12,000 টাকা। তারপরে বলেছে মেঘনা প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি বের করো, তাই না? আচ্ছা, মেঘনা প্রতিষ্ঠানের আমরা কি জানি? মোট লাভ জানি। মেঘনা প্রতিষ্ঠানের মোট লাভ জানি। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমার পরিচালন মুনাফা বের হয়। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করতে হয়, অন্যান্য ব্যয় বাদ দিতে হয়, তারপরে আমাদের নিট মুনাফা আসে। যেহেতু আমাদের এই প্রশ্নটার মধ্যে অন্যান্য আয় বা অন্যান্য ব্যয় এরকম কোনো কিছু দেওয়া নাই, এই কারণে আমরা কি করব? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টুকু বাদ দিয়ে দিব। তাইলে আমার প্রশ্নে মোট মুনাফা আছে 5,000, পরিচালন ব্যয় আছে 2,000, 5,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে আমার থাকবে 3,000, তাহলে আমার নিট লাভ 3,000 টাকা। নিট লাভ কত টাকা? আমার নিট লাভ হচ্ছে 3,000 টাকা। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 50, 150। 150-এ কি বলা আছে আমরা দেখি। আরেকটা উদ্দীপক পড়তে হবে। ওকে, উদ্দীপকে আমরা দেখি কি বলা আছে যে মিস্টার জামিল একজন ব্যবসায়ী, তার লেনদেনগুলো নিট বিক্রয়, ক্রয়, আন্তঃপরিবহন, বিজ্ঞাপন,
বহিঃপরিবহন ঋণের সুদ। আমাকে বলছে মোট মুনাফা বের করতে, তাই না? আচ্ছা, আমরা মোট মুনাফা বের করব। বিক্রয় দেওয়া আছে, ওকে ফাইন, ক্রয় দেওয়া আছে, আন্তঃপরিবহন দেওয়া আছে, তারপরে হচ্ছে বিজ্ঞাপন, তারপরে হচ্ছে পরিবহন ঋণের সুদ। আচ্ছা, মোট মুনাফা বের করার আমাদের অ্যাকচুয়াল সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? তো নিট বিক্রয়টা তো আমরা জানি। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। আমার এই প্রশ্নটাতে শুধুমাত্র ক্রয় দেওয়া আছে আর আন্তঃপরিবহন দেওয়া আছে, এছাড়া আর কোনো প্রত্যক্ষ খরচ দেওয়া নাই। তাহলে ক্রয় হচ্ছে কত? 10,000, আর আন্তঃপরিবহন দেওয়া আছে কত? 1,000। 10,000 আর 1,000 11,000। তাহলে এইটাই আমি কি করব? 2,50,000 টাকা থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের থাকবে কত? 2,39,000 টাকা। এরপর বলছে জনাব জামিলের পরিচালন মুনাফার পরিমাণ কত? ওকে, ভালো কথা, আমরা মোট মুনাফা পাইছি 2,39,000 টাকা। মোট মুনাফা থেকে আমি যদি কি বাদ দেই? মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দেই, তাহলে আমার চলে কি আসবে? কি আমার চলে আসবে পরিচালন মুনাফা। তাহলে মোট মুনাফা আমরা বের করলাম 2,39,000। এই জায়গা থেকে বাদ দিব বিজ্ঞাপন খরচ 2,000, বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন বাদ দিব কত? 3,000। ঋণের সুদ এটা একটা অন্যান্য ব্যয়, এটা আমরা বাদ দিব না। তাহলে থাকে কত? এখানে থাকবে হচ্ছে 5,000 বাদ দিতে হচ্ছে। তাহলে এখানে থাকে হচ্ছে 2,05,000 বাদ দিলে জায়গা থাকবে কত? 34,000। হ্যাঁ, 2,34,000। 2,34,000 এই যে ক নাম্বারে আছে। তাহলে আমাদের 51 নম্বর প্রশ্নের উত্তর কত? 51 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পরিচালন মুনাফা কত টাকা? 2,34,000 টাকা। চলে যাব হচ্ছে আমরা এর পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমাদের আবারও উদ্দীপক পড়তে হবে। প্রশ্নটা কি বলা আছে আমরা দেখি। বলা আছে দেনাদার 20,000 টাকা, নতুন কুরিন 3,000 টাকা, কুরিন সঞ্চিতি 5,000, বাট্টা সঞ্চিতি কত? 2%। বলছে উপযুক্ত ক্ষেত্রে কুরিন সঞ্চিতির পরিমাণ কত? কুরিন সঞ্চিতির পরিমাণ কত? ভাই আমার দেনাদার দেওয়া আছে, দেনাদার দেওয়া আছে 20,000 টাকা। 20,000 টাকা, এটা থেকে সবার আগে বাদ দিতে হবে নতুন কুরিন। নতুন কুরিন, নতুন কুরিন কত? 3,000। তাহলে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে 17,000 টাকা। থাকবে কত? 17,000। এই 17,000 টাকার উপরে কুরিন সঞ্চিতি বাট্টা ধরবো কত পার্সেন্ট? 5%। তাহলে 17,000 ইন্টু 5% করলে কত আসবে? আসবে হচ্ছে 850 টাকা। তাহলে এখানে 850 টাকা। এরপর বলছে প্রকৃত দেনাদারের পরিমাণ কত? এই 17,000 টাকা থেকে আমি বাদ দিয়ে দিব বাদ নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি কত? 850। 850 বাদ দিয়ে দিই 17,000 মাইনাস 850। তাহলে কত আসবে ভাইয়া? এখানে আসবে হচ্ছে 16,150। 16,150 করে আছে এই যে খ নাম্বারে। তাহলে আমাদের 153 নম্বর প্রশ্নের উত্তর কত? 16,150। এরপরে আবার চলে যাব 154 নম্বর প্রশ্নে। দেখি কি বলা আছে। বলা আছে জনাব মালিক ব্যবসা প্রতিষ্ঠানের 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে মূলধন 50,000 টাকা, নিট লাভ 20,000 টাকা, আয়কর 5,000 টাকা, উত্তোলন 7,000 টাকা, অতিরিক্ত মূলধন 10,000 টাকা হলে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত্ত কত? মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত্ত কত, তাই না? আচ্ছা, মূলধন দেওয়া আছে কত? মূলধন দেওয়া আছে 50,000। 50,000 সুন্দর করে লিখি 1 2 3 4। এরপরে আমার এখানে অতিরিক্ত মূলধন দেওয়া আছে 10,000। তাহলে মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করতে হবে। নিট লাভ দেওয়া আছে 20,000 টাকা, এই 20,000 টাকা যোগ করতে হবে। আয়কর এটা একটা উত্তোলন, এই 5,000 টাকা আমার বিয়োগ করতে হবে। উত্তোলন একটা উত্তোলন, এটা তো আমরা বুঝি, 7,000 টাকা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমি 50,000 টাকার সাথে 10,000 যোগ করলে 60,000, 20,000 যোগ করলে 80,000। 80,000 টাকা থেকে বাদ দিয়ে দিব হচ্ছে আমরা 5,000, বাদ দিয়ে দিব আমরা 7,000। তাহলে কত থাকে? 68,000 টাকা। 68,000 টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ঘ। উত্তর কত? উত্তর হচ্ছে ঘ, 68,000 টাকা।
ওকে, এরপরে আমরা চলে যাব 155 নম্বর প্রশ্নে। বলা আছে 1 জানুয়ারি 2020 সালে 6% হারে ঋণের পরিমাণ 8,000 টাকা। 1 জুলাই 2020 1 জানুয়ারি তারিখে, ভাইয়া খেয়াল করো, 1 জানুয়ারি তারিখে 2020 সালের 6% হারে ঋণের পরিমাণ ছিল 8,000 টাকা। 1 জুলাই অর্থাৎ বছরের মাঝামাঝি সময় 20,000 টাকার ঋণ পরিশোধ করে দিলে 2020 সালের সুদের পরিমাণ কত, তাই না? আচ্ছা, সুন্দর একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। খেয়াল করে দেখো, আমার এই টাকাটার মধ্যে কাহিনীটা কি হয়েছে। আমার ঋণের পরিমাণ ছিল 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকার উপরে আমি 6% সুদ ধরবো প্রথম 6 মাস। এই কি করব, 6 মাস। আবার আমি টাকা শোধ করে দিয়েছি 2,000 টাকা। তাহলে 2,000 টাকা শোধ করে দিলে 6,000 টাকা। এই 6,000 টাকার উপরে আমি 6% সুদ ধরবো বাকি 6 মাসের। কথা কি বুঝাইতে পারছি? এই কথা কি বুঝাইতে পারছি? তাহলে জায়গায় খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় 6 মাসের সুদ যদি ধরি, তাহলে 8,000 ইন্টু 6% ভাগ 12 গুণ 6 করলে কত আসবে? 240 টাকা। এরপরে আবার 6,000 টাকার উপরে 6% সুদ ভাগ 12 গুণ 6, তাহলে আসে কত? 180। এখন তুমি যোগ করো ভাইয়া, 240 যোগ 180, 180 করলে কত আসে? 420 টাকা। কত আসে? 420 টাকা। মনে রাখা লাগবে, আমি যখনই এই 8,000 টাকার উপরে 6% ধরতেছি, যেই অ্যামাউন্টটা আমার বের হয়, মনে রাখবা যে কোনো কিছুর পার্সেন্টেজ করলে 1 বছরের টাকা বের হয়, আমার লাগবে 6 মাসের। তাহলে এটারে আমি যদি 12 দিয়ে ভাগ দেই, 6 দিয়ে গুণ দেই, 6 মাসের টাকা বের হয়ে যায়, তাই না? আচ্ছা, চলে যাই 156 নম্বর প্রশ্নে। 156তে কি বলেছে? 10% ঋণ 60,000 টাকা এবং সমন্বয়ে বর্ণিত 6 মাসের সুদ বকেয়া আছে। আর্থিক বিবরণীতে কত টাকা ঋণ বাবদ বসবে? ভাইয়া খেয়াল করো, আমাকে কি বলছে? এই 156 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে 10% ঋণ কত? 60,000 টাকা এবং সমন্বয়ে আমাকে বলছে 6 মাসের সুদ বকেয়া আছে। আচ্ছা, 6 মাসের সুদ কত ভাইয়া? এই 6 মাসের সুদ 60,000 টাকা, 10% 6,000, 6,000 6 মাসের সুদ হবে হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকার সুদ বকেয়া আছে। বলছে আর্থিক বিবরণীতে মোট ঋণ বাবদ কত টাকা বসবে। যত টাকার ঋণ ছিল ওটা ঋণ বাবদ বসবে। ঋণের সুদ তো বলে নাই, ঋণের সুদ বলছে, ঋণের সুদ বলে নাই, কি বলছে? ঋণ বাবদ কত টাকা বসবে। তো যত টাকা ঋণ নিছি তত টাকাই কি আমার ঋণ বাবদ বসবে এইখানে। আচ্ছা, এরপরে আমাদের একটা উদ্দীপক পড়তে হবে, পরে হচ্ছে প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, আমরা এই জায়গায় আসি। কি বলা আছে দেখো, আমাদের এখানে দেওয়া আছে দায় সমূহ দেওয়া আছে, ওই পাশে আমাদের সম্পত্তি সমূহ দেওয়া আছে। দায়ের মধ্যে দিয়ে এরপর আমাকে 157 নম্বর প্রশ্নে বলছে 30 জুন 2020 তারিখে ব্যবসায়ের মোট দায় ও স্বত্বাধিকারের পরিমাণ কত? মোট দায় ও স্বত্বাধিকারের পরিমাণ কত? মোট দায় ও স্বত্বাধিকারের পরিমাণ, আচ্ছা ওই পাশে যেহেতু কত আসছে আমাদের 3 লাখ, 1 2 3 3 3 6 লাখ, 6 আর 5 হচ্ছে 11 লক্ষ, 11 লক্ষ আর 8 লক্ষ 50, তাহলে হচ্ছে 19 লক্ষ 50। এই পাশে ঠিক আছে। তাহলে এই পাশে আমাদের কত আসবে আমরা দেখি। আমাদের এই পাশে আসবে হচ্ছে মালিকের মূলধন, মালিকানা সত্ত্ব, দায় ও স্বত্বাধিকারের যোগফল বের করতে বলছে, তাই না? তাহলে আমার ডেবিট পাশে অর্থাৎ সম্পত্তি পাশে যেহেতু আমার 19,50,000 হয়েছে, আমার এই ঘরেও 19,50,000ই হইতে হবে। তার কারণ আমার প্রতিষ্ঠানের মোট দায় সমান সমান, মানে মোট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? মোট সম্পদ সমান সমান কি দায় যোগ মালিকানা সত্ত্ব। তো আমার এখানেও কি করতে হবে? মোট দায় ও স্বত্বাধিকারের পরিমাণ কত হবে? 19,50,000 টাকা। এরপর হচ্ছে সংশ্লিষ্ট হিসাবকাল শেষে নিট মুনাফার পরিমাণ কত হবে? নিট মুনাফার পরিমাণ কত হবে? ভাই খেয়াল করো, মালিকের মূলধন আর মুনাফা এই দুইটা যোগ করে যা হবে ওইটাকে লিখতে হবে এই ঘরে। আবার এই তিনটা যোগ করে যা হবে ওইটা আবার হইতে হবে 19,50,000। একটু খেয়াল করে দেখো, আমার দায় ও মালিকানা সত্ত্ব
দায় ও মালিকানা সত্ত্ব দুইটা যোগ করলে আমার কত হয়? দায় ও মালিকানা সত্ত্ব দুইটা যোগ করে আমার আসে 19,50,000, তাই না? আমরা কিভাবে পাইছি? কারণ মোট সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মোট সম্পত্তি আমি জানি 19,50,000, তাহলে মোট দায় আর মালিকানা সত্ত্ব মিলে কত টাকা হবে? মিলে হবে হচ্ছে 19,50,000 টাকা। তাহলে এই জায়গায় আমরা একটু যদি চেক করে দেখি, আমার এখানে টাকা আছে হচ্ছে 2 লক্ষ আর হচ্ছে 5 লক্ষ, 7 লক্ষ টাকা আছে, তাই না? 1 2 3 4 5 7 লক্ষ টাকা আছে। আমার লাগবে কত? 19,50,000। 50,000, তাহলে 19,50,000 বাদ দিয়ে দিব 1 2 3 4 5 7 লক্ষ। তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 12,50,000 টাকা। এই মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 12,50,000 টাকা। এখন তুমি এই তিনটা যোগ করলে দেখবা 19,50,000 টাকা আসে। আচ্ছা, এই মালিকানা সত্ত্বটা আবার কিভাবে বের হয়? 12,50,000 টাকা কিভাবে বের হয়? মালিকের মূলধনের সাথে মুনাফার পরিমাণ যোগ করলে 12,50,000 টাকা আসবে। মালিকের মূলধনের সাথে আমি মুনাফার পরিমাণ যোগ করলে 12,50,000 টাকা আসবে। এখন দেখো ভাইয়া, মূলধনের পরিমাণ আছে কত? 10 লক্ষ। তো এটার সাথে যদি আমি আরো 2,50,000 টাকা যোগ করে দেই, তাইলেই তো আমার চলে আসে, 12,50,000 টাকা আসে। তাইলে এই দুইটা যোগ করলে আমার আসবে কত? 12,50,000 টাকা। তাহলে নিট মুনাফা আমার নতুন করে অ্যাড করতে হইল কত? 2,50,000 টাকা। তাহলে 158 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 2,50,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব। আচ্ছা, 1,58,58, তারপরে চলে যাবে 159। হ্যাঁ, 59 কি বলা আছে? আয় 2,65,000 টাকা, বেতন প্রদান 52,000 টাকা, জমি 7 লক্ষ টাকা, বিনিয়োগ 4 লক্ষ টাকা, প্রদেয় খরচ 21,000 টাকা, বিক্রয় কমিশন 11,000 টাকা, পাওনাদার 62,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 1 লক্ষ টাকা, মূলধন 4 লক্ষ টাকা, ভাড়া প্রদান 25,000 টাকা, প্রাপ্য সুদ 5,800 টাকা, উত্তোলন 20,000 টাকা। বলছে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ কত? আচ্ছা, সম্পদ কি কি আছে ভাই আমরা একটু দেখি। জমি 7 লক্ষ টাকা, এটা আমাদের জন্য সম্পদ, 7 লক্ষ টাকা। বিনিয়োগ 4 লক্ষ টাকা, এটা আমাদের জন্য একটা সম্পদ, বিক্রয় কমিশন, প্রদেয় খরচ, পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, মূলধন, ভাড়া, প্রাপ্য সুদ 5,800 টাকা, এটা আমাদের জন্য একটা সম্পদ। এই 5,800 টাকা এটা আমাদের জন্য একটা সম্পদ। তাহলে আমরা যোগ করে দিই ভাইয়া, 7 লক্ষ যোগ 4 লক্ষ যোগ হচ্ছে 5,800, তাহলে আসে কত? 11,05,800 টাকা। এই যে উত্তর কত? উত্তর হচ্ছে গ। এবার বলছে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ কত? আচ্ছা, নিট মুনাফা বের করার জন্য আমাদের মোট মুনাফা লাগবে। এই যে দেখো, আমার প্রতিষ্ঠানে মোট আয় দেওয়া আছে 2,65,000 টাকা। এই 2,65,000 টাকা মোট আয় থেকে আমাকে বাদ দিতে হবে পরিচালন ব্যয়ের পরিমাণ। তাহলে আমার বের হবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে যোগ করতে হবে অন্যান্য আয়, বাদ দিতে হবে অন্যান্য ব্যয়। তাইলে আমরা এই জায়গায় দেখি, আমাদের 2,65,000 টাকা, 2,65,000, এটার সাথে আমার পরিচালন ব্যয় কি কি আছে? পরিচালন ব্যয় আছে হচ্ছে আমার বেতন 52,000 টাকা, বাদ দিতে হবে বেতন 52,000। জমি, বিনিয়োগ, প্রদেয় খরচ, বিক্রয় কমিশন একটা ব্যয়, কারণ বিক্রয় করলে বিক্রয় কর্মীকে কমিশন দিতে হয়, 11,000 টাকা। মূলধন, তারপরে হচ্ছে আমার পাওনাদার, তারপরে হচ্ছে আমার ব্যাংক জমাতিরিক্ত, ভাড়া খরচ 25,000, এটা একটা ব্যয়, এটা একটা ব্যয়। প্রাপ্য সুদ একটা আয়, উত্তোলন তো উত্তোলন। তাইলে এগুলো যদি সব আমরা বাদ দিয়ে দেই 2,65,000 বাদ 52,000 বাদ 11,000 বাদ কত? এখানে বাদ হচ্ছে এই পাশে ভাড়া প্রদান 25,000, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 1,77,000 টাকা। তাহলে আমার ব্যবসায়
মোট নিট মুনাফার পরিমাণ কত? 1,77,000 টাকা। যেহেতু আমার প্রশ্নে মোট আয়ের পরিমাণ দেওয়া ছিল, মোট আয় থেকে আমি পরিচালন ব্যয়ের পরিমাণটা বাদ দিলেই আমি কি পেয়ে যাচ্ছি? পরিচালন ব্যয়ের পরিমাণ বাদ দিলে আমি নিট মুনাফা পেয়ে যাচ্ছি। এরপরে 161 নম্বর প্রশ্নে বলেছে উক্ত ব্যবসায়ের চলতি দায়ের পরিমাণ কত? ভাইয়া চলতি দায়ের পরিমাণ আমাকে বের করতে বলছে, তাই না? আচ্ছা, চলতি দায় আমরা দেখি চলতি দায়ের কি কি আছে। প্রদেয় খরচ দেওয়া আছে 21,000 টাকা, প্রদেয় খরচ 21,000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন। পাওনাদার দেওয়া আছে আমার 62,000 টাকা। তারপরে ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা, মূলধন ভাড়া, তারপরে হচ্ছে প্রাপ্য সুদ উত্তোলন, আর কিছু নাই। তাহলে এই তিনটা জিনিস আমি যোগ করে দিব, তাই না? 21,000 যোগ 62,000 যোগ 1 লক্ষ, যোগ করলে কত আসে? 1,83,000 টাকা। এই তাহলে আমার চলতি দায়ের পরিমাণ কত? 1,83,000। তাহলে 161 নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 161 পরে 162 নম্বর প্রশ্ন। একটা ছক দেওয়া আছে। আচ্ছা, এই জিনিসটা একটু ঠিক হবে, হ্যাঁ, এটা একটু এখানে অ্যালাইনমেন্টের সমস্যা হয়ে গেছে, এই জিনিসটা একটু ঠিক করে রাখবো আমরা, এই জিনিসটা আমরা একটু ঠিক করে রাখবো। আচ্ছা দেখো, আমাকে কি বলা আছে? জায়গায় বলা আছে সারা ব্রাদার্সের বিক্রয় বিকৃত পণ্যের ব্যয় পরিচালন মুনাফা, পরিচালন ব্যয় দেওয়া আছে। তারপর হচ্ছে দিলা এন্টারপ্রাইজ, তারও দেওয়া আছে এই দুইটা জিনিস। ওকে, এরপরে মনা অ্যান্ড কং, ওরও এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমাদেরকে 162 নম্বর প্রশ্নে বলেছে সারা অ্যান্ড ব্রাদার্সের মোট মুনাফা ও নিট মুনাফা নির্ণয় করো। এই যে সারা ব্রাদার্স হচ্ছে এই জায়গায়, তাই না? এই জায়গায় বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা আসে। তাহলে বিক্রয় আছে 80,700 মাইনাস বিকৃত পণ্যের ব্যয় 50,500, বাদ দিলে আমার মোট মুনাফা আসবে হচ্ছে 30,200। 30,200 আমার কি? মোট মুনাফা। তারপরে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার আসবে হচ্ছে, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আসবে নিট মুনাফা। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব 2,000, এই জায়গা বাদ দিছি, বাদ দিলে থাকবে হচ্ছে 10,000, বাদ দিলে থাকবে হচ্ছে 20,200। তাইলে আমার মোট মুনাফা 30,200, নিট মুনাফা 20,200। 30,200 আর হচ্ছে 20,200। তাহলে 162 নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে খ। এরপরে আমরা চলে যাব, আহারে উদ্দীপকটা তো লাগবে আমাদের, না? ওকে, এরপরে দেখো এর পরের প্রশ্নে কি বলা আছে আমাদের। এর পরের প্রশ্নে বলেছে 163 নম্বর প্রশ্নে বলছে দিল এন্টারপ্রাইজের বিকৃত পণ্যের ব্যয় ও নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। নিট মুনাফা বা ক্ষতি, বিকৃত পণ্যের ব্যয় ও নিট মুনাফা বা ক্ষতি দিল এন্টারপ্রাইজের, তাই না? আচ্ছা, এই যে দিল এন্টারপ্রাইজে আমরা আসি। আচ্ছা, এই যে দিল এন্টারপ্রাইজ বানানটা এইখানে চলে আসবে বইতে, হ্যাঁ, এখানে একটু অ্যালাইনমেন্টের সমস্যা হয়ে গেছে। আর যাই হোক, আমরা আসি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে। ভাই আমরা সবাই জানি যে আমরা হচ্ছে যদি থেকে বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দেই তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের হবে। কিভাবে? সূত্রটা ছিল এরকম, মোট মুনাফা সমান সমান, কোথায় লিখবো সূত্রটা? এই পাশে লিখি, মোট মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয়, তাই না? আচ্ছা, আমার এখানে জানা দরকার বিকৃত পণ্যের ব্যয়। তো বিকৃত পণ্যের ব্যয়টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, তাহলে এটা প্লাস হয়ে যাবে। বিকৃত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস মোট মুনাফা। তাহলে বিক্রয় থেকে মোট মুনাফাটা আমরা বাদ দিয়ে দিব, তাই না? তাহলে বিক্রয় আছে কত? বিক্রয় আছে 55,000। 55,000 টাকা থেকে বাদ দিব 15,500, বাদ দিলে থাকবে কত? 39,500 টাকা, তাই না? তাহলে দেখো 39,500, তাহলে মোট মুনাফা চলে আসে এখানে। তাহলে নিট মুনাফা বের করব আমরা, এই যে পরিচালন ব্যয় আর এই যে হচ্ছে আমাদের মোট মুনাফা। তাহলে আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেই, 15,500 থেকে বাদ দিব 18,500, তাহলে থাকবে কত? ক্ষতি মাইনাস 3,000। তাহলে তার এই দিল এন্টারপ্রাইজের বিকৃত পণ্যের ব্যয় কত? 39,500 এবং নিট ক্ষতি বের হয়েছে কত? বের হয়েছে 3,000 টাকা, মাইনাস 3,000 টাকা। এরপরে মনা অ্যান্ড কং এর পরিচালন ব্যয়টা আমরা বের করে ফেলি ভাইয়া।
পরিচালন ব্যয়টা আমরা বের করে ফেলি। পরিচালন ব্যয়টা আমরা কিভাবে বের করব ভাইয়া? আমরা যদি এরকম যদি আমাদের একটা সূত্র থাকে, মোট মুনাফা মাইনাস পরিচালন, মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয় সমান সমান নিট মুনাফা, তাই না? আচ্ছা, আমার বের করা দরকার কি? পরিচালন ব্যয়। তাহলে একটু খেয়াল করে দেখো, মোট মুনাফা এখানে আছে, থাকুক মোট মুনাফা মাইনাস এটা সমান সমান ডান পাশে প্লাস আকারে আছে, এই পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে নিট মুনাফা সমান সমানে বাম পাশে মাইনাস আকারে আছে, ডান পাশে পাঠাই দিব, প্লাস হয়ে যাবে পরিচালন ব্যয়। তার মানে মোট মুনাফা আর নিট মুনাফা দুইটা যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে মোট মুনাফা আর নিট মুনাফা দুইটা যোগ করব আমরা, যোগ করলে হচ্ছে 16,000 যোগ 7,500, যোগ করলে কত? এটা 23,500 টাকা, তাই না? তাইলে আমরা ডিল এন্টারপ্রাইজের 39,500 আর মাইনাস 3,000, আর এই পাশে হচ্ছে 23,500, 39,000। এই তো দেখো, এই যে দেখো ক্ষতি বেরোইছিল কত? 3,000, এবং আমাদের হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বেরোইছিল 39,500, আর পরিচালন ব্যয় বেরোইছিল কত? পরিচালন ব্যয়। আচ্ছা, 164 নম্বর প্রশ্নটাতে একটু আমাদের ভুল ছিল। ভুলটা কি ছিল? আমি এখানে তোমাদেরকে মাইনাস বলে আমি পরে কি করছি, এই দুইটা হচ্ছে আমি তোমাদেরকে যোগ করে দেখাইছিলাম। দেখো আরেকবার এই জিনিসটা আরেকবার একটু দেখি। আমাদেরকে বলেছিল হচ্ছে কি বের করতে? পরিচালন ব্যয় বের করতে। আমরা সবাই জানি যে আমরা যদি মোট মুনাফার সাথে, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেই, তাহলে আমাদের আসে হচ্ছে নিট মুনাফা, তাই না? নিট মুনাফা আসে। তাহলে আমরা পরিচালন ব্যয় বাদ দেওয়ার জন্য, বের করার জন্য আমরা মোট মুনাফার সাথে যোগ করব হচ্ছে নিট মুনাফা, এরপরে তাহলে আমাদের বের হয়ে যাবে হচ্ছে পরিচালন ব্যয়, তাই না? এই বের হয়ে যাবে কি? পরিচালন ব্যয়। তাহলে দেখো ভাই, আমার মোট মুনাফা আছে কত? 16,000, বাদ দিব কত? 7,500। তাইলে 16,000 বাদ 7,500 করলে এখানে কত আসবে? আসবে হচ্ছে 8,500 টাকা। হ্যাঁ, তখন আমি ওইটারে এইভাবে লিখে এটারে যোগ দেখায় ফেলছিলাম। যোগ হবে না, অ্যাকচুয়ালি জিনিসটা হবে কি? বিয়োগ করতে হবে। তাহলে ভাইয়া কত আসে আমরা একটু দেখি তো। আমাদের আসে হচ্ছে এইখানে 8,500 টাকা। আসে কত আমাদের এখানে? হ্যাঁ, পরিচালন ব্যয় আসবে হচ্ছে 8,500 টাকা। তাহলে 8,500 কই আছে? খ নম্বরে। তাহলে আমাদের 164 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 8,500 টাকা। আচ্ছা, খেয়াল করে দেখা, একদম শেষ দুইটা প্রশ্নে আমরা চলে আসছি। বলা আছে উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। বলা আছে অলি সাহেবের ব্যবসায়ে যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 5% ধরতে হবে। তারপরে বলছে রয় মিলে পুঞ্জীবিত অবচয় 1,500 টাকা। আচ্ছা, এখন বলছে বিশদ আয় বিবরণীতে অবচয় কত টাকা দেখাবো। ভাই, আমার যন্ত্রপাতির দাম ছিল 1,50,000, অবচয় ধরতে বলছে 5%, তাহলে এটার 10% অবচয় হচ্ছে 15,000, 5% অবচয় হচ্ছে 7,500 টাকা। কত টাকা? 7,500 টাকা। তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে ঘ, 7,500 টাকা। 7,500 টাকা। এরপরে বলছে আর্থিক বিবরণীতে নিট যন্ত্রপাতি কত টাকা দেখাবো। আমার যন্ত্রপাতি ছিল হচ্ছে 1,50,000 টাকা, এটার উপরে পুঞ্জীভূত অবচয় আছে হচ্ছে আমার 1,500 টাকা, নতুন করে আমি অবচয় পাইছি 7,500 টাকা, তাই না? তাইলে এই জায়গায় একটু খেয়াল করে দেখো, 7,500, তাহলে হচ্ছে 1,50,000 বাদ দিতে হবে 9,000, 1,41,000 টাকা। 1,41,000 টাকা। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 1,41,000 টাকা। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু এই পুরো এমসিকিউ বইটাতে, আমাদের যে 500 এমসিকিউর যে বইটা, এই বইতে যে হিসাব বিজ্ঞানের যে সেকশনটা ছিল, আমরা কিন্তু সবগুলো তোমাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করেছি। দেখো, আমরা একদম একটা করতে করতে অনেকগুলো ফাইল আমরা আলোচনা করেছি। আমরা একদম এই দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা শুরু করেছিলাম, আমরা এই আলোচনাটা একদম গিয়ে শেষ করেছি আমাদের 10ম অধ্যায়ে 166 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে। এই পুরো বইয়ের পর্বগুলোতে আমি তোমাদের সাথে ছিলাম। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদেরকে যতটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আসলে সমাধান করে দেওয়া যায়, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। তোমাদের কাজ হবে বইটা সংগ্রহ করে বইয়ের সকল এমসিকিউগুলো ভালো করে পড়া,
ক্লাসের লেকচার থেকে কোনো কথা গুরুত্বপূর্ণ মনে হলে ওই গুরুত্বপূর্ণ কথাটা নোট করে রাখা। মনে রাখবা পরিশ্রমের বিকল্প কোনো কিছু নেই এবং পরিশ্রম তোমাকে করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে, বেশি বেশি অনুশীলন করার মাধ্যমে। তো তোমাদের সবার সাফল্য কামনা করছি, তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা আমাদের এই এমসিকিউর ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।